শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম। শুরুতেই একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই এবং সেই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন রেগুলার লিসনার। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ইনশাল্লাহ ভালো আছেন। আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এরপরে তিনি তার প্রতিষ্ঠানের নাম দিয়েছেন এবং বলেছেন যে প্লিজ এটা মেনশন করবেন না। আমার স্টোরিটা মূলত ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। তখন সময় 2013 সাল। আমি সবে ডিপ্লোমা কমপ্লিট করছি এবং বিএসসি এডমিশন নিয়েছি। আমার চাকরি হয় বাংলাদেশের নাম করা একটি কোম্পানিতে এবং ট্রান্সফার করা হয় আমাকে সিলেটে, মৌলভীবাজার। প্রথম দিকে আমি অফিসের বাসা না পাওয়ার কারণে একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসেবে ভাড়া। ভালোই চলছিল আমার সবকিছু। বাড়িওয়ালা ও তার স্ত্রীর সাথে আমার খুব ভালো সখ্যতা গড়ে ওঠে। তারা দুইজন এমন একটি অপ্রত্যাশিত অফার এক সময় আমাকে দেয়, মানে বিশেষত তার সে অফারটি খুবই বিরক্তিকর লাগে। তারা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে করতে বলে এবং আমি সরাসরি না বলি। ওনারা তেমন কোনো একটা রিয়াক্ট করেন না। এর কিছুদিন পর আমি রুমটি ত্যাগ করি এবং ডরমেটরিতে চলে যাই। হঠাৎ করেই শুরু হয় অপ্রত্যাশিত যত সব অদ্ভুতুরে কাণ্ড। আমি অনুভব করতে শুরু করি যে আমি জাস্ট কিছুক্ষণ আগে করা কাজ সহজেই ভুলে যাই। কাজে ও লেখাপড়ায় আমার অমনোযোগ চলে আসে এবং বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। একটা সময় এই প্রবলেমগুলো এত তীব্র হতে থাকে আমি ঢাকা ব্যাক করি। আমি সাইকিয়াট্রিস্ট এবং ডক্টর দুজনের কাছেই যাই, কিছু হয় না। এর মধ্যে আমার অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। আমি ফিল করতে শুরু করি যে আমার সাথে কেউ আছে এবং অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে আর আমি তার কমান্ডে কাজ করছি। একা থাকতে ভয় লাগতো, মনে হতো আমি পাগল হয়ে যাব। এর প্রায় 1 মাস পর আমার অফিসের একটি সাঁওতাল ছেলে, তার নাম বিশ্বনাথ, আমাকে ওর বাড়িতে গদ্রিবঙ্গা পূজায় ইনভাইট করে। গদ্রিবঙ্গা হচ্ছে অপদেবতা যা দেখতে ছোট বাচ্চাদের মতো এবং সাঁওতাল মতে গদ্রিবঙ্গা তার পূজারীকে ধনী করতলে বিনিময়ে পূজারী তার শিশু বিসর্জন করে। আমার কিছু কলিগ ওর বাসায় যায়। যাওয়ার পর আমরা নোটিস করি একজন তান্ত্রিকের মতো লোক অপার্থিব দৃষ্টিতে আমাকে দেখছে আর যেন মনে হচ্ছে কিছু একটা বলতে চায়। তান্ত্রিক বলার কারণ ওই ব্যক্তির মাথার চুলগুলো দড়ির মতো মোটা এবং মুখটা বিক্ষুটে রকমের কালো, যেন সাক্ষাৎ অশরীরী আর সাধারণ মানুষের মতো। আর সবকিছু বিশ্বনাথ আমার অসুস্থতার ব্যাপারে জানতো। আমার ভালো লাগছে না বলে উক্ত স্থান ত্যাগ করি। এর মধ্যে আমার শরীরে আরো অবনতি হয়। হঠাৎ একদিন আমার ফোনে বিশ্বনাথের কল আসে। ও আমাকে বলে, স্যার আমি আপনার ফ্ল্যাটের নিচে একটু আসতে পারবেন? নিচে নামলে ও বলে, স্যার আপনি আমার সাথে একটু বাগানে যেতে পারবেন, চা বাগানে, যেখানে সাঁওতালদের গ্রাম। আমি প্রথমে না করলেও পরে যাই। আমার যাওয়ার পর আমি দেখি ওই তান্ত্রিক লোকটা বিশ্বনাথের বাড়িতে। বিশ্বনাথ বলে ওর মামার নাম শিবরা, এই বলে পরিচয় করিয়ে দেয়। মামা আমাকে বসতে বলে এবং বলে, কতদিন ধরে তোমার অসুখ? আমি একটু অবাক হই, বলি 5-6 মাস। শিবরা বলে, খুব দেরি করে ফেলেছ। আমি বলি, কি? তারপর তান্ত্রিক বলে যে আমাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং খুব খারাপ ভাবে। আমি একটু বিরক্তি নিয়ে বলি, মামা আমার কোনো শত্রু নেই যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করবে। আমার এমন বলার কারণ এই যে আমার মনে হচ্ছিল শিবরা ভণ্ড এবং নেশা করে টাকার জন্য এসব আমাকে বলছে। তারপর তান্ত্রিক আমাকে বলল যে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তো তুমি আজকে রাত্রে এই বাসায় থাকো, আমি তোমার চিকিৎসা করার চেষ্টা করব। বিশ্বনাথ আমাকে বলেছিল ওর মামা অঘরী সাধু। কিছু না ভেবেই আমি রাজি হয়ে যাই, কারণ আমার শারীরিক অবস্থা খুবই শোচনীয় ছিল। যে কেউ আমাকে কোনো ডাক্তার কবিরাজের কথা বলতো আমি সেখানে যেতাম। তাই শিবরাকেও আমি সঙ্গ দিতে, আমি ভেবে নিলাম যে সঙ্গ দেবো এবং আমি সুস্থ হতে চাই। ওই রাতে আমরা চা বাগানের আঁকা বাঁকা পথ ধরে একটা ছোট পাহাড়ি নদীর ফাঁকা মাঠের প্রান্তে এসে থামি। প্রকৃতির মায়াভিরাম দৃশ্যচিত্র বিক্ষুটে অন্ধকারে মনে হচ্ছিল তার ভয়ঙ্কর তাণ্ডব রূপ নিয়েছে আর ডাকছে তার অতল গহ্বরে হারিয়ে যেতে। তান্ত্রিক আমাকে রেখে কি যেন খোঁজ করছিল। কিছুক্ষণ পর আমাকে ডাকে এবং একটি জায়গায় বসতে বলে। তান্ত্রিক আমার সামনে বসে। আবছা আলোয় মনে হচ্ছিল এ বুঝি শয়তানের মানবিক রূপ। চারিদিকের পরিবেশ এমন ছিল, পাত্র পোড়া গন্ধ, সাথে শেয়ালের ডাক, শির দাঁড়ায় হিম বয়ে যাচ্ছে। হঠাৎ তান্ত্রিক আমার মাথায় 2 হাত চাপিয়ে ধরে। আমার ভয়ে এমন ফিল হচ্ছিল যে গলা দিয়ে কলিজাটা ফেটে বেরিয়ে আসবে। আমি ভাবছিলাম সেন্সলেস হই না কেন। এর কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে বলে আশেপাশে না দেখে তাকে অনুসরণ করতে। অন্যান্য স্টোরিতে যা হয় ওই রকমের কিছুই হয় নাই। ডাক দেয়নি কেউ, বাট একটা প্রাণী যা গরিলাও বলা চলে না, আবার অতিকায় কোনো জানোয়ার না, অদ্ভুত প্রাণীটা একবার সামনে আসে আর পিছন দিকের থেকে ধরে এমন ভাবে
মনে হয়, এবং বাড়িটা ঢুকবো এমন সময় যা দেখি একটা মানুষ বাঁশের মতো চিকন দেহ যা পুড়ে ঝলসে গিয়েছে, হাত বাড়িয়ে যেন আমাকেই ধরতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা যেন সে অতিক্রম করতে পারছে না। আমি দেখতে চাইলে তান্ত্রিক বলে, ঘুমকে মাত দেখো। তান্ত্রিক ভারতের ছিল, ওই সাঁওতাল গ্রামটির নাম চাম্পারায়, ভারত বর্ডারের পাশে। ভারত বললেই চলে। যারা মৌলভীবাজারের বাসিন্দা তারা অবশ্যই পরিচিত। পরদিন সকালে তান্ত্রিকের কাছে জানতে পারি আমরা ছিলাম শ্মশানের একটা সদ্য পোড়া চিতায়। ওই জায়গায় আমরা ঠিক মাঝামাঝি ছিলাম। তান্ত্রিকের কাছে জানতে পারি আমাকে অনেক ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং ইকুইপমেন্ট গুলো খুব বাজে, যেমন কুমারী মায়ের সন্তানের মাথা, আমার চুল, নখ, মুখের খাবার ও লালা। তান্ত্রিকের চিকিৎসায় আমি কিছুটা ভালো হই। আর যে কবিরাজ ব্ল্যাক ম্যাজিক করেছে সে খুবই জঘন্য এবং সরাসরি শয়তানের পূজারী। তান্ত্রিক আমাকে বলে তারা কেউ নয়, আমার প্রাক্তন বাড়িওয়ালার ভাই ও তার স্ত্রী। আমার প্রচন্ড রাগ হয়। আমি তান্ত্রিককে বলি আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। প্রথমে না বলে, পরে তাকে আমি কনভিন্স করতে পারি এবং খুব একটা বেগও পেতে হয়নি সেজন্য। সে আমাকে দীক্ষা দিতে সম্মত হন। তান্ত্রিক আমাকে বলেন পূর্ণিমা এবং অমাবস্যার মাঝামাঝি একটা সময় আছে, তখন আমরা ওই পূর্বের শ্মশান ঘাটে যাব। এর মধ্যে অতিক্রান্ত হলো 1.5 বছর। এটা 2015 অক্টোবরের ঘটা। আমার শ্মশানে যাওয়ার জন্য মানে শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুত। যাওয়ার সময় তান্ত্রিক আমাকে কিছু নিয়ম শিখিয়ে দেন। কিছু অস্বাভাবিক দেখলে তার চোখ বরাবর দৃষ্টিতে রাখতে, তাতে ওইটার শক্তি হ্রাস পায়। আমাদের সাথে ওই দিন বিশ্বনাথ ছিল। যাওয়ার সময় আমরা কিছু প্রয়োজনীয় বস্তু নিয়ে যাই, ধূপ, মাথার খুলি, সিঁদুর, ছুরি, লাশের মাথা কাটার জন্য ও কোদাল নিয়ে শ্মশানে পৌঁছাই। তারপর রাত আনুমানিক 2:30 তান্ত্রিক আমাকে একটা কবর খুঁড়তে বলে। আমি খুঁড়ি। কবরের ভেতরে থাকা লাশ দেখে আমারও বিশ্বনাথের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। বিশ্বনাথ দূরে আছে পড়ে। তান্ত্রিক আমার পিঠ চাপড়ে বলে ও কিছু না, কবরে যে আছে সে আমার সাধন অংশভোগী, সেও তান্ত্রিক ছিল। কি ভয়ঙ্কর সে দৃশ্য আর বিদঘুটে গন্ধ। তান্ত্রিক বলে আমি যেন লাশটাকে বসাই এবং তার পাশে বসি। বসার পর পূর্বের শেখানো ভাবে আমি ধূপ জ্বালি ও লাশটাকে সিঁদুর পরাই এবং কিছু মন্ত্র তান্ত্রিক আমাকে শিখিয়ে দিয়েছিল সেটা পাঠ করি। পরক্ষণেই চোখ খুলে দেখি তান্ত্রিক, বিশ্বনাথ, কেউ নেই, আমি এবং লাশ একা। হঠাৎ দেখি লাশটা আমার দিকে তাকিয়ে আছে। আমার পিলে চমকে যায়। আমি টলারেট করতে পারছিলাম না। জানি না মনের অজান্তে আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। তখনই চূড়ান্ত ভয়। লাশটা আমার বুকে পা দিয়ে চেপে ধরে। আমি বুঝতে পারছিলাম আজ আমার শেষ রাত। এইগুলো আমার অপকর্মের ফল। আমি আরো জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। চা বাড়তে থাকে। কতক্ষণ এরকম ছিল আমি জানি না, সঠিকভাবে বলতেও পারবো না। আমি একসময় চাপ অনুভব করায় লাশের পা ধরে টান দিতেই পা খুলে যায়। কি বিভীষিকাময় সেই দৃশ্য। প্রাণপণে দৌড়তেই আমি শ্মশানের পাশেই দেখি বিশ্বনাথ পড়ে আছে। ওকে টানতে শুরু করি, কিন্তু কাজ বিশেষ হয়নি। পিছনে দেখি তান্ত্রিক। সে আমাকে একটা চড় মারে, বলে কি ভুল করলি? তোকে আমি বারবার করে বললাম বিদ্যের সব দিতে চেয়েছিলাম, তুই নষ্ট করলি। জানিস না কে ছিল ওইটা? আর কোনোদিন আমার সামনেও আসবি না। তোর কত ক্ষতি হয় দেখিস। আমি সাময়িকভাবে কেমন একটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই। সব দেখছি কিন্তু কিছু বলতে পারছি না। আমিও বিশ্বনাথ বাসায় ফিরে আসি। ততক্ষণে দিনের আলো ফুটে গেছে। অবাক করার বিষয় হচ্ছে কবর যা ছিল তাই আছে। খোঁড়াখুড়ির কোনো চিহ্ন মাত্র নেই, আর শিবরা তান্ত্রিকও নেই। আমি জানি না আসলে কি হয়েছিল, ওটা ডাকিনি ছিল কিনা, কিন্তু জানি অবশ্যই ভালো কিছু ছিল না। এই ঘটনার পর আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে। আমার একটা বিরাট ক্ষতি হয়। আমার কথায় জড়তা আছে, তাই স্টুডিওতে আসার সাহস সঞ্চার করতে পারিনি ও সাধনী দীক্ষা ভুলে যাই। আল্লাহ পাক আমাকে নিজের হাতে বাঁচিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। লিসেনার্স, আপনারা কেউ ব্ল্যাক ম্যাজিক দয়া করে প্র্যাকটিস করবেন না। আমাদের একটা খুব স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে আছেন এবং তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাবু ভাই এবং আহমেদ বাবু ভাই। আজকে অনেক কষ্ট করে স্টুডিওতে এসেছেন। তিনি তার ঘটনা শেয়ার করবেন। ভাই থ্যাংক ইউ আসার জন্য। অনেক ধন্যবাদ। সো আমরা ঘটনায় চলে যাই। আমি যার কাহিনী বলবো তার নামটা বলা যাবে না। সে একজন মডেল, ছেলে মডেল, এবং বাংলাদেশের বাইরেও র্যাম্প ট্যাম্পে কাজ করেছেন আর কেউ নেই। নাম বলতে নিষেধ করে দিয়েছে। তো যাই হোক, XYZ ধরে নিলাম নাম একটা। তো উনি সে সময় বেশ মডেলিং করছেন এবং একটু উঠতি দিকেই আছেন, উঠতি মডেলিং করছেন। ভারতে ওনার কিছু সুযোগ হয়েছে কাজ করার। তো ওনাদের একটা ট্যুর ছিল, এটার মধ্যে উনি রাজস্থানে ওনার কাজ করা পরে আর কি যাওয়ার একটা ইয়ে থাকে, অথবা টাচ আপ পয়েন্ট থেকে রাজস্থান, ওখান থেকে কোথাও যাবেন এরকম কিছু। তো যাই হোক, তো ওখানে যাওয়ার পরে উনি ওই জায়গাটা সম্বন্ধে অনেক স্টাডি করতেন। ওনার খুব ভালো লাগতো রাজস্থান সম্বন্ধে। ওখানে কি মরুভূমি এবং এরকম এলাকা আছে। সো হি ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট প্লেস। তো উনি যেটা করেন, একদিন উনি এক ছেলেকে নিয়ে বাইরে যান ওনার সাথে।
লোকাল একটা ছেলের সাথে বাইরে যান আচ্ছা। এবং ওখানে যে খুব ঘোরাঘুরি করেন, একটা বাজারের মতো জায়গা থাকে একটা জায়গায়, ঘোরাঘুরি করে বিকালে চাটা খেয়ে সন্ধ্যার দিকে ওনারা ব্যাক করছেন এবং ওই বাসে ওনারা ওঠেন, একটা যে বাসে করে ব্যাক করে যে সিটিটা, যে শহরটা যেখানে ওনারা উঠবেন ওখানে আসছে, মানে যে জায়গাটা গিয়েছিল একটু রিমোট এলাকা। আচ্ছা। ওখান থেকে আসার কথা তো যাওয়া আসার পথটা নাকি অনেক লম্বা, মানে বেশ অনেক দূর, মানে আমরা যেমন ছোটখাটো একটা ট্রাভেল স্পট পাই এরকম না। তো উনি বলছে যে বেশ জায়গাগুলো বেশ লম্বা একটা দূরত্ব ক্রস করতে হয়, একসময় একটু মনোটোনাসই লাগে, আচ্ছা। এরকম আর কি। তো বাস যাচ্ছে, এর মধ্যে ধরেন সন্ধ্যা হয়ে আসছে, তো একটা জায়গায় যে বাসের কোন একটা সমস্যা হয়েছে, সামথিং ইদার রেডিয়েটর লিক করছে বা সামথিং লাইক দ্যাট। তো বেশ কিছু মানুষ নামছে, উনিও নামছে। তো নেমে উনি দূরে দেখছে যে যেখানে দাঁড়ায় আছে তার থেকে বেশ কিছু দূরে কিছু উঁচু উঁচু মানে ভাঙা দালানের মতো আর কি, ইটস লাইক আপনার যে পুরোনো বাড়িঘর ছাট্টা ছাড়া যেরকম থাকে সেরকম আছে। তো ওটার উপর দিয়ে সূর্যটা ডুবতেছে, বেশ আলোটা সুন্দর লাগতেছে। তো উনি মনে করলো যে আমি কিছু ছবি তুলি, সাথে ক্যামেরা ছিল। সো ওই সময় মানে স্মার্টফোন এরকম আসেনি আর কি, ওনার যে সময়টা সে সময় হচ্ছে ধরেন ওই যে জাভা বেস ফোনগুলো ছিল আর কি। তো ক্যামেরা ছিল, চিন্তা করলো একটা ছবি তুলি। আচ্ছা। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বেশ দেখা, উনি বাসটাও দেখতে পাচ্ছে দাঁড়ায় আছে, উনি যাচ্ছে। তো উনি যেতে যেতে বেশ খানিকটা যখন আসছে, হঠাৎ করে উনি দূরে হালকা গুঞ্জন শুনে দেখে বাসটা স্টার্ট ছেড়ে দিল। তো ওখান থেকে উনি চিৎকার করতেছে, হাত নাড়তেছে, কেউ বাস থামার লক্ষণ নয়, বাস ছেড়ে চলে যাচ্ছে দূর, উনি দেখতেছে। এবং উনি বেশ দৌড়ালো অনেকক্ষণ বাসের কাছে, বাস ততক্ষণ একদম চুতে যেতে বিন্দুর মতো হয়ে গেল। তো উনি পুরো একটা মানে অবাক হয়ে পুরো হতাশ একটা অবস্থা, কাজ ইটস নট ইভেন হিজ কান্ট্রি। যদি এটা বাংলাদেশ হতো বা এটা কিছু একটা করা যাবে, এমন একটা জায়গায় যার একটা দেশ, কোনো পরিচিত কেউ নাই, পরিচিত কেউ একদম, নাই। হ্যাঁ। আর অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু বেশ কমফোর্টেবল ফিল করি ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোতে। এটা মানে অবচেতন মনে ইংরেজি ভাষাটা আমাদের দ্বিতীয় ভাষা হয়ে গেছে, যেহেতু ছোটকাল থেকে আমরা সবাই কম বেশি শিখি। যদিও ভারতে সেটা চলে, বাট তারপর ওইটা কিন্তু একটু অপরিচিত লাগে। কলকাতা হলো এক ব্যাপার, যখন আরো ওদিকের স্টেট গুলো হয়ে যায়, রিমোট এরিয়া। হ্যাঁ। তো উনি এর মধ্যেই দেখছে সূর্য বেশ পড়ে বাস হয়ে যাচ্ছে। তখন উনি চিন্তা করলো এই রাস্তার পাশে দাঁড়ায় থাকলে আমি তেমন কিছু পাওয়ার সম্ভাবনা, ইদার বসে থাকতে হবে, অন্য কোনো গাড়ি আসলে হাত দেখানো, আর এছাড়া কোনো সম্ভাবনা দেখছি না। তো উনি অন্ধকার নামা পর্যন্ত বসেই থাকে অনেকক্ষণ রাস্তার পাশে। তো বসে থাকতে থাকতে এক সময় দেখে যে বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, পুরো ঘুরঘুরটি অন্ধকারের মতো হয়ে গেছে রাস্তা। আকাশের যে আলো সেটা যতটুকু দেখাতে, এছাড়া কোনো গাড়ি ঘোড়াই আসতেছে না রাস্তা দিয়ে। আচ্ছা। তো ওনার কাছে বেশি লাগে এবং ঠান্ডা পড়া শুরু করছে। এত ঠান্ডা ছিল না, বাট ওই সময়টা বেশ ঠান্ডা নামা শুরু করছে। তো উনি তখন চিন্তা করে উনি কি করবে। তো ওনার যে ওই জাভা মোবাইল ছিল সেটা বের করছে, করে দেখতেছে আলো দিয়ে, ওটা তখন ফ্ল্যাশ লাইট নাই, এমনি আলোতে একটু একটু দেখা যায়, ওই আলোটাই কিছুটা হয়। তো উনি তখন চিন্তা করলো যে ওই যে দূরে ঘরগুলা দেখছি, মোস্ট প্রবাবলি এটা কোনো ভিলেজ হতে পারে বা কোনো মানুষ থাকতে পারে। আমি যাই, যেহেতু রাত হয়ে যাচ্ছে, 7টা 7:30 বেজে যাচ্ছে, এখন তো এখানে দাঁড়ায় থেকে বাস না পেয়ে আমি তো একটা আরো অনেক মনে ভয় ঢোকা শুরু করছে। যে অনেক সময় মানুষ শুনে যে কুকুর থাকে মরুভূমি টাইপের জায়গায়, ধরনের উনি হাঁটা শুরু করলো ওদিকে আন্দাজ করে। তো এখন আর দূরে এসে ঘর দেখা যায় না, এখন কিন্তু না চলতে হচ্ছে আন্দাজের উপর। আচ্ছা। এবং হাঁটতে হাঁটতে উনি এক পর্যায়ে ওনার কাছে মনে হলো যে দূরে অবয়বটা দেখা যাচ্ছে, মানে হালকা একটা চাঁদ উঠছে এবং আলো পড়ছে, তখন উনি অবয়বটা দেখতে পেলো যে সেই বাড়ি ঘরের একটা অবয়ব। কাছে হেঁটে 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 যে ওই যখন নাকি ওই জায়গাটা প্রবেশ করলো, রাসেল ভাই ঢুকে দেখতেছে ওখানে আসলে রুইন্স, মানে মোস্ট প্রবলি অনস আপন টাইম এখানে বাড়িঘর ছিল। ইটস নট লাইক রাজপ্রাসাদ, কোনো রাজপ্রাসাদ না, বাট পাকা ঘর ছিল, অনেকগুলো পাকা ঘর টাইপের। তো উনি ওইটা যেখানে পৌঁছায় ওখান থেকে পাশ কেটে 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 সামনে আসে, হেঁটে এসে দেখে বিশাল একটা উঠানের মতো আছে এবং যে ঘরগুলো আছে সেগুলো ছাদ নেই, ছাদ ছাড়া, মানে ছাদ ছিল এক সময়, মোস্ট প্রবলি চলে গেছে, ছাদ নেই, খোলা খোলা রুমের মতো এবং মানে অন্ধকারে কিছু ভীতি ধরানো অবস্থা একটা। বাট সামহাউ উনি ফিল করলো যে আমি এখন যতটুকু হেঁটে আসছি, আবার অতটুকু হেঁটে যে কোথায় পড়বো তার ঠিক নাই। মনের একটা অবচেতন মন মনে করতে থাকে এখানেই তুমি বসে থাকো বা এখানেই তুমি কিছুক্ষণ, এখানে কিছুটা নিরাপদ জায়গা, এরকম একটা ফিলিংস ওনার মধ্যে আসে। তো সে হেঁটে হেঁটে উনি ওই কম্পাউন্ডের ভেতরে ঢোকে। ভয় অবশ্যই কাজ করে যে সাপ টাপ কিছু আছে কিনা, এরকম কিছু। ওনার কাছে যে মোবাইল ফোন আছে ওটার কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই, মানে ইটস লাইক দ্যাট। আর ওই মোবাইল আসলে কাজ করার কথা না, কাজ উনি ইউজ করতো বাংলাদেশের সিম, তখন ওইখানে ওনার কমিউনিকেশন হওয়ার মতো ব্যাপারই নেই। তো হেঁটে উনি চলে যায় যে মাঝখানে যে বসে এবং খুব টেন্সড হয়ে যায়, কি করবে। ওনার একটা মনের মধ্যে সান্ত্বনা যে ওনার কাছে সিগারেট আছে এবং
জিপো লাইটার আছে, এটা তার মনে একটা সান্ত্বনা যে আই ক্যান ডু সামথিং উইথ দিস, এটা দিয়ে কিছু করা যাবে। যদিও সিগারেট সম্বন্ধে আমি বলি, আপনি জানি না মিডিয়া থেকে বলা হয় এটা সিগারেট খাওয়া ঠিক না, সেটাই। এনিওয়েজ, সো উনি ওখানে আপনার চুপচাপ একটা কর্নারে যে বসে, একটা দেয়াল উপর বসে চিন্তা করতে থাকে কি করা যায়। তবে একটু টাফ মানুষ, যেহেতু মডেলিং করেন, দেশ বিদেশে যান, এত ভঙ্গুর টাইপেরও না। তো বসে থাকে, চিন্তা করে কি করবে, মোবাইলে ঘেটে 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 গান বের করতেছে, গান শুনছে। তো একটা সময় বলছে কোনো কিছু এনজয় করার মতো একটা পরিবেশ মনে হচ্ছে, চারটা অনেকটা বেড়ে আসছে আকাশে, বেশ আলোতে দেখা যাচ্ছে। তো উনি মনে করলেন লেটস এনজয় দিস থিং। পেটে আপাতত ক্ষুধা নেই, তো কি করবে, তো উনি বসে ওখানে একটা সিগারেট ধরে বসে গান শুনতেছে। গানটা শুনতে শুনতে কিন্তু দেখছে যে সময় পার হয় না, সময়টা এক সময় মানে মনে হচ্ছে বার্ডিং হয়ে গেছে ওনার কাছে। তো সিগারেটও হিসাব করে খাচ্ছে, একটা খাওয়ার পর নিভাই দিয়ে উনি এক কোণার মধ্যে বসে চিন্তা করলো লেটস সিট, দেখি সকাল হোক, ভোর হলে আমি হেঁটে বের হয়ে কিছু একটা করবো সম্ভব। তো এরকম করতে করতে রাসেল ভাই একসময় তন্দ্রা এসে গেছে আর কি, মানে ঘুমায় গেছে। তো ঘুমটা যখন ওনার হঠাৎ করে কিছু শব্দ শুনে মনে হলো হঠাৎ করে ঘুম ভাঙছে। আচ্ছা। চারপাশে উনি চোখ মেলে আপছা আপছা, মানে চোখটা মেলতেও সময় লাগছে। মনে হচ্ছে কি আশেপাশে মানুষের গলা, লাইক কতগুলা মেয়ে যদি কিচিরমিচির করতে কথা বলে নিজেদের মধ্যে, সেই ধরনের একটা মানে সাউন্ড আশেপাশে উনি শুনতে পাচ্ছে। তো উনি উঠে চিন্তা করলো যে আসলে কি মানুষ আছে আশেপাশে, কোনো এমনও তো হতে পারে আশেপাশে গ্রামের মানুষ আসছে বা কেউ এখানে দেখছে আমাকে হাঁটতে। তো উনি আস্তে করে উঠে সামনে যায়, সামনে যেতে কেউ নাই জায়গাটা, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে এই দেয়ালের পাশেই উনি শব্দ শুনতেছে, মানুষের যে কথা বলতেছে, মেলি মেলি হাসি, হালকা কথা শুনলা। উনি হেঁটে হেঁটে ওদিকে যায়, ঘুরে যায়, পিছনেও দেখে কেউ নাই। তো উনি যখন নাকি বাড়ির কম্পাউন্ডে ঘুরে চলে আসছে, একটা সময় দেখে উনি দূরে কতগুলা নারী মূর্তি, 3-4টা মেয়ে আর কি, বোঝা যাচ্ছে সামথিং লাইক সাম সর্ট অফ ওই যে ভারতের যে ট্রেডিশনাল টাইপের ড্রেস, ওরকম কিছু পরা, এবং তারা লাইক খেলতেছে, এবং চাঁদের আলো পড়া তো ওখানে, লাইক পুরোপুরি পূর্ণিমা পড়ে নাই, বাট চাঁদের একটা আলো পড়ছে ওখানে, এবং ওই জায়গায় খেলতেছে, মানে হাসি তামাশা এরকম কিছু করতেছে। তো উনি না, রাসেল ভাই সাহসের থেকে ভয় পেয়ে যায় জিনিসটা দেখে। জাস্ট যে জায়গাটা তারা এই কাজটা করতেছে সেই জায়গায় কিন্তু কোনো মানুষ নেই, জনমানব জনমানব একটা এবং এলাকা, পুরা মনে করেন যে একটা খোলা ডেজার্ট টাইপের জায়গা। তো উনি কিছুটা হেঁটে হেঁটে এগিয়ে যায়, আস্তে আস্তে ভয় পায়, আবার হেঁটে হেঁটে এগিয়ে যায়। তো যখন উনি কাছাকাছি চলে গেছে, উনি সাহস করে তাদেরকে ডাক দেয়, মানে ইউনিভার্সাল ডাকে, লাইক হেই, এভাবে করে একটা ডাক দেয়। ওনার শব্দটা মনে হয় কেউ শোনে না, উনি আরো জোরে ডাকে। তৃতীয়বার যখন দেখে যে ওই মেয়েগুলো উনি দিকে ফিরে তাকাইছে, ফিরে তাকানো তোমার মাথা ঘুরে যে তাকাইছে, উনি বুঝতেছে চেহারা কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারে, চাঁদের আলোতে। উনি ধপ করে বুঝে যে মেয়েগুলোর চোখগুলো চলে উঠছে সব। ইটস লাইক আমরা যদি অন্ধকারে কোনো সাপদ দেখি, লাইক ক্যাট, ডগ, যেরকম এরকম চলতেছে। এবং ঠিক ওই সময় 4টা মেঘে ঢাকা পড়ে যায়। উনি যেটা দেখতে পায়, দূর থেকে উনি শুধু কিছু চোখ দেখতে পাচ্ছেন। তো উনি ঝেড়ে দৌড় মারে ওইখান থেকে, প্রচন্ড ভাবে ঝেড়ে দৌড় দেয়, দৌড় দিয়ে ফিরে আসে ওই ঘরের মধ্যে, এবং এসে যেখানে উনি যা ছিল ঠিক ওই জায়গাটাই খুঁজে উনি পড়ে যায়, পড়ে দেয়ালের সাথে একদম ছিটকে দাঁড়িয়ে থাকে, এবং উনি শুনতে থাকে এরকম হাসি ওনার আশেপাশে বারবার পাস করে যাচ্ছে, করে যাচ্ছে। এবং একসময় এটা ওনার নার্ভের উপর প্রচন্ড রকমের চাপ ফেলে, মানে এমন চাপ ফেলে যে উনি আর বেয়ার করতে পারতেছে না। সো উনি খুব একটা বিলিভার টাইপের মানুষ ছিলেন না। উনি তখন দোয়া পড়া শুরু করেন। যখন দোয়া পড়া শুরু, অবচেতন মন থেকে ওনার দোয়া চলে আসে, এবং উনি মন থেকেই খুব মনের ভেতর থেকে ফিল করে যে আমাকে আল্লাহ এখান থেকে বাঁচাও, আমাকে যে কোনো সিচুয়েশনে ফেলছে আমাকে এটা রক্ষা করো। তুমি যখন দোয়া পড়ে এইটা যখন ভাবা শুরু করে, উনি দেখে আস্তে আস্তে সব এই শব্দ টব্দ সব চলে গেছে, এবং উনি দোয়া পড়তে পড়তে ওখানে বসে থাকে, এবং কোন সময় উনি ঘুমায় যায়, এটা ওনার নাই, ঘুমায় যায়। উনি সকালবেলা ওনার ঘুম ভাঙে এবং দেখে একটা লোক ওখানে এসে ওনাকে ডাকতেছে ওদের ভাষায় ভাষা। তো উনি তাকে বলে যে কি বলে, মানে এসে বলে ওদের ভাষায় কি বলে। তো উনি হিন্দিতে বলে যে আমি এখানে হারাই গেছিলাম, কালকে আসছি, বলে কি তোমাকে দেখছে আমাদের লোকজন ওখান থেকে দূর থেকে, কিন্তু এখানে কেউ আসে না, তুমি এখানে কেন আসছো? এই জায়গাটা হচ্ছে এক সময়কার খুব কাটস একটা গ্রাম, এই জায়গা মানুষ ভয় পায়, এখানে তো আমরা আসতাম না, কিন্তু তোমাকে হাঁটতে দেখে আমরা বুঝছি কোন আজনাবি এখানে আসছে, এসে এখানে বসছে, এবং তুমি এখানে রাতটা কেমনে কাটাইছে এটা খুবই আশ্চর্য ব্যাপার। এখানে মানে সরকারি ভাবে নিষেধ করা কাউকে সেখানে থাকা। এই সেই তো বলছে তুমি যে বাস থেকে হারাই গেছো, এটাও তুমি একটা প্রহেলিকায় হারাইছো। এবং ওরা বলে যে আমাদের এখানে মরুভূমিতে যে ডাকিনী যে একটা কথা আছে, আমাদের এখানে বলে যে ডাকিনী ডেকে নিয়ে যায়, এই হচ্ছে মানে আমাদের এখানে এটা হচ্ছে প্রচলিত একটা জিনিস। এবং তুমি যদি খুঁজে দেখো, তুমি দেখবা আমাদের এখানে রাজস্থানের যদি তুমি হিস্ট্রি ঘাটো, এটা একটা কার্স প্লেস।
আচ্ছা যাই হোক, ওই লোক ওনাকে পরে রাস্তা দেখায় নিয়ে যায়। উনি যে মানে ওই পরবর্তীতে ওনাকে একটা ব্যবস্থা করে একটা গ্রামের বাজারে, সেখান থেকে উনি কোনো ভাবে মুভ করে চলে যায়, এবং এরপর থেকে উনি বেশ বিশ্বাসী হয়ে যান, এবং আস্তে আস্তে এখন উনি মডেলিং থেকে সরে গেছেন, মোটামুটি অন্য একটা লাইফ লিড করেন আর কি। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। উনি বেশ পরিচিত একজন ফিগার, বললে অনেকে চিনবে। সেটাই না না, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা বাবু ভাই, এবং আল্লাহ যে তাকে ভালো রেখেছেন এটা তো অনেক বড় একটা ব্যাপার। চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে, তিনি প্রথমবারের মতো ফুড ফ্রেমে এসেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, আমি এসেছি মালিবাগ থেকে। ওকে, তো প্রথমেই রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি Thank you, আমাকে thank ইনভাইট you. করার জন্য। আমি অ্যাকচুয়ালি ভূতা ভাইয়ের খুব বড় একটা ফ্যান। থ্যাংক ইউ। আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি, আর এখন বাসায় আমার আম্মু, ছোট ভাই বোন সবাই শুনছে, তারাও ভূতা ভাইয়ের বড় ফ্যান। তো আমি যে ঘটনাগুলো শেয়ার করব, এগুলো মূলত আমার আম্মুর সাথে ঘটে গিয়েছিল। আচ্ছা, এটা ছিল 1980 থেকে 90-এর মধ্যে মাঝামাঝি সময়। তো আমার আম্মু সম্পর্কে বলি, আমার আম্মু ছোট থেকে খুব ডান পিড়ে ছিল, এবং গাছে চড়া, মাছ ধরা, নৌকা চালানো, সাইকেল চালানো সবকিছুই মোটামুটি আম্মু পারতো। আচ্ছা। আর আম্মুর যে কাজিনরা ছিল তারা সবাই পাশাপাশি থাকতো, মানে রিলেটিভরা ছিল, সবাই পাশাপাশি থাকতো। তো একদিনের ঘটনা আমি বলি, তখনটা ছিল বৈশাখ মাস, দুপুরের দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলো। তো আম্মুর শখ হলো যে আম কুড়াতে যাবে। তো আম্মু যখন বাসা থেকে বের হচ্ছিল, তখন দেখলো যে হঠাৎ করে, মানে আম্মু যে মাঠটার কাছে যাবে, দেখলো যে ওই মাঠের কাছে কিছু যেন হেঁটে যাচ্ছে। আচ্ছা, হেঁটে যাচ্ছে। তো আম্মু এটা বেশি কেয়ার করলো না, আম্মু গেল হেঁটে। যাওয়ার পর আম্মু যেটা দেখলো যে ওই জায়গাটার মধ্যে মানে পায়ের ছাপ, যেটা সচরাচর কোনো মানুষের পায়ের ছাপ না, আর ওখানে পানি জমে ছিল, আর ছাপটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো আম্মু না স্ট্যাচুর মতো ওখানে যেমন দাঁড়িয়ে থাকলো, মানে আম্মুর এখানে আর কোনো সেন্স নেই, কিন্তু দাঁড়িয়ে ছিল আম্মু। কতক্ষণ যে দাঁড়িয়ে ছিল আম্মুর কোনো ছিল না, হুঁশ ছিল না। আচ্ছা। তো বৃষ্টিটা প্রায় কমে কমে আসছিল। এক সময় ওইটা পাশ দিয়ে আর কি, আম্মুর পাশ দিয়ে আম্মুর মামা হেঁটে যাচ্ছিল। আচ্ছা। তো হঠাৎ করে আম্মুকে দেখার মধ্যে বললো, তুই এখানে এত বৃষ্টির মধ্যে কি করতেছিস এখানে দাঁড়ায়? তো এটা বলে যখন আম্মুকে যখন ধাক্কা দিছে, তখন আম্মু যখন হুঁশ ফিরে আসলো, তো আম্মু ঘটনা খুলে বললো। খুলে বলার পরে বলে যে খুব বড় ধরনের বাজে বাজছিস, মানে এখানে সচরাচর এত বৃষ্টি হইতেছে, এর মধ্যে মানুষের বের হওয়ার কথা না, তাও তুই এখানে এসে দাঁড়ায় আছিস। তো ওই ছিল ঘটনা। এরপরে যে ঘটনাগুলো ঘটলো আসলে একটার পর একটা ফ্রিকুয়েন্ট হতেই যেতে লাগলো আম্মুর সাথে। সেকেন্ড যে ঘটনাটা ছিল ওইটা হচ্ছে রোজার ঈদের সময়, চাঁদ রাতের সময় আর কি। চাঁদ রাতের সময় তো আম্মুরা বললাম তো সবাই পাশাপাশি থাকতো, তো তাদের কাজিনদের মধ্যে খুব কানেক্টিভিটি ছিল। আচ্ছা। তো চাঁদ রাতের সময় তো ইউজুয়ালি সবাই তখন খুব মজা করতো, হই হুল্লা করতো, মেহেদি টেহেদি লাগাতো। তো দুপুরের দিকে আম্মুর আবার একটা ফেভারিট খাবার ছিল কি, শুটকি ভর্তা খাওয়া। তো ওই দিন দুপুরে নানু আবার শুটকি ভর্তা বানাইছিল, তো আম্মু লাঞ্চ ওইটা খাইছে। খাওয়ার পরে সন্ধ্যার দিকে যখন সবাই মেহেদি টেহেদি লাগানোর পরে যে যার বাড়িতে চলে গেছিল, তো আম্মু হেঁটে আর কি আসতেছিল বাসায়। তো সেই সময় নাকি আম্মু ফিল করলো যে আম্মুর শরীরে কেমন যেন একটা গরম গরম ভাব লাগতেছিল। তো আম্মু এই জিনিসটা কেয়ার করে নাই। তো আম্মু বাসায় আসছে, আসার পর যতই রাত ঘনতা লাগলো, মানে আম্মুর মধ্যে কেমন যে একটা চেঞ্জ হতে লাগলো, মানে আম্মুর শরীর গরম হচ্ছিল, চোখটাও লাল হচ্ছিল। এত ফার্স্টের দিকে এগুলো কেউ খেয়াল করেনি। যখন ডিনারে সবাই আসলো টেবিলে, তো সবার প্লেটে যখন নানু ভাত বাড়ছিল, তো এক সময় আম্মুর প্লেটে যখন ভাতটা বাড়া হলো, আম্মুর মধ্যে দেখলো যে আমার নানু যে চোখটা লাল হয়ে গেল। আর আম্মুকে যখন ভাতের প্লেটটা দেওয়া হলো, আম্মু মনে হয় যেমন ভাতের প্লেটটা ছুঁড়ে ফেলে দিল। নারী তখন জিজ্ঞেস করলো, কি রে ভাতের প্লেটটা ফেলে দিল? তখন বলে কি, এতটুকু ভাতে কেমন হবে নাকি? তো নানি তখনও কিছু মনে করেনি। তো বলে কি, তুই তো সবসময় এই পরিমাণ ভাতই খাস, তো আজকে কি হলো হঠাৎ করে? তো আম্মু কোনো কিছু বলে নাই। যেমন আম্মু যখন কথা বলছিল, তখন আম্মুর মধ্যে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, মানে নাকে কথাগুলো বাজছিল, আর চোখটা ক্রমশ লাল হচ্ছিল। তো নানু বলে কি, যে তোর যদি ভাত খেতে পারছে তো খা, সমস্যা নাই। তো একে একে দেখা গেল যে প্রায় সবগুলো প্লেটই আম্মু অবিশ্বাস্য পেট শেষ করে ফেললেন। কিন্তু আম্মুর নাকি পেটই ভরছিল না। আচ্ছা, পেট ভরছিল না। তো এইগুলো তো সবাই বাসা তখন খেয়াল করলো। আমার নানুর বাড়িতে ফ্যামিলির মেম্বার ছিল 8 জন। তো প্রায় সবারই ভাত মোটামুটি খাওয়া শেষ। তো সবাই বুঝতে বাকি রইল যে কি হয়েছে আসলে অ্যাকচুয়ালি আম্মুর সাথে। তো নানু আর কি খুব ক্লেভার ছিল, বলতে গেলে খুব সাহসী ছিল। তো নানু বললো কি, যে ভাত খাওয়া শেষ, এখন তাহলে যা
বেড গুছায় নেয়। তো এটা বললে নানু করছে কি আম্মুর হাতে শলা ঝাড়ু দিয়ে দিচ্ছে, যেটা আমার বেড ক্লিন করে অ্যাকচুয়ালি। এটা দেওয়ার পরে আম্মুর আসলে আর কি শুরু হলো আর কি, মানে হাতের কাছে যা পাচ্ছিল সবই ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল, মানে চিল্লাতে মানে আশেপাশে মানুষ যারা ছিল সবাই এসে পড়ছে, মানে এত রাতে কি হলো এগুলো। তো আমার বড় মামা ছিল, তো বড় মামা হুজুর নিয়ে আসলো মসজিদ থেকে ডেকে। তো হুজুর এসে দেখেই বলছে যে আম্মুকে কিছু একটা করছে আর কি। তো সেই সময় আম্মুকে একটা তাবিজ দেওয়া হলো, দেওয়ার পর আম্মু তাবিজ টাবিজ পড়ার পরে মোটামুটি অনেকদিন ভালো ছিল। এর মধ্যে আম্মুর সাথে কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হয়েছে গিয়ে কোরবানি ঈদের 3-4 দিন পর। তখনও কিন্তু আম্মুর শরীরে 3-4 দিনের মধ্যে কোরবানি ঈদের এই হিসেবে আর কি আম্মুর শরীর থেকে তাবিজটা খুলে ফেলছিল। তো 3-4 দিন পর বাড়ির উঠোনে বসে সবাই আর কি গল্প গুজব করছিল। তো ইউজুয়ালি মহিলাদের যে একটাই যে মানে কথা বলার মাঝখানে মাঝখানে হঠাৎ করে যদি কোনো কিছু মনে পড়ে যায় তাহলে ওই ক্ষেত্রে সবাই কিন্তু উঠে যায় যে যা করি। তো আমার নানি আম্মুকে বললো যে আমি চুলাতে মাংস বসাই দিয়ে আসছি, একটু যা চেক করে আয়। তো আম্মু তখন রান্নাঘরে গেল, যাওয়ার পরে আম্মু গুনগুন করে গান গাচ্ছিল আর মাংস দেখছিল, আবার মাঝে মাঝে খাচ্ছিল মহিলাদের যেটা স্বভাব। তো আম্মু হঠাৎ করে খেয়াল করলো যে রান্নাঘরের পাশ থেকে খচখচ শব্দ আসতেছে। তো আম্মু প্রথমে কিছু মনে করলো না এটা। তো এরপরে যখন দেখলো যে ক্রমশ আওয়াজটা কেমন জানি বাড়তেছে, আর আওয়াজ বাড়ার সাথে সাথে আম্মু এটা খেয়াল করলো কেমন যে একটা উদ্ভট একটা গন্ধ স্মেল আসছিল। তো আম্মু যখন দরজার পাশ দিয়ে গেল দেখার জন্য আসলে কি হয়েছে জায়গাটাতে, তখন আম্মু যেটা দেখলো আসলে আম্মু অবাক হয়ে গেছে জিনিসটা দেখে। আম্মু দেখলো একটা বেডের মতো বামন টাইপের, সারা শরীর কালো, আর সারা শরীরে চোখ যেমন জলজল করতেছে, সারা শরীরে যেমন চোখ বসানো। আম্মুকে দেখে হাসি দিছে। এটা দেখার পর আম্মু ওই জায়গায় সেন্সলেস হয়ে যায়, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। হওয়ার পরে সবাই দৌড় দিয়ে আসে। আসার পরে আম্মুকে অনেকক্ষণ পরে যখন সেন্স আনা হলো, তখন আম্মুকে জিজ্ঞেস করা হলো আসলে কি হয়েছিল। তখন আম্মু ঘটনাগুলো খুলে বললো। খোলার বলার পর তখন আবার মসজিদে হুজুরকে ডাক দেওয়া হলো। তো হুজুর এসে আবার বললো যে এই তাবিজটা যে আমি দিয়েছিলাম ওই তাবিজটা কোথায়। তখন বলা হলো যে 3-4 দিন আগে নাকি তাবিজটা খোলাইছে। তো তাবিজটা আবার পড়ানোর পরে এরপরে আম্মুর আর কোনো প্রবলেম হয়নি। কিন্তু আসল কাহিনী হয়েছে গিয়ে যখন আর কি হুজুর বাসায় ব্যাক করছিল তার ইয়ের দিকে, তখন ব্যাক করার পরে শুরু হলো আসল কাহিনী। হুজুর যখন রুমে ঢুকছে তখন নাকি ওনার ঘরে যে কাঁচ জানলাগুলো ছিল ওইখানে আর কি ফ্রিকুয়েন্ট ইট পাটকেল মানে যা ছিল ছুঁড়ে ফেলা হয়েছে, কাঁচও ভেঙে গেছে এমন অবস্থা, সব ঘরে এসে পড়তেছে। তো হুজুর যখন কে বলে চিল্লাইতেছিল তখন ওইখান থেকে একটাই শব্দ আসলো, তুই যে কাজটা করলি ভালো করলি না, এর পরিণাম তোকে ভুগতে হবে। এরপরে আসলে আর কি আম্মুর সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি, আল্লাহর রহমতে এখন ভালো আছে। ওকে, এখন চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শুনতে, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি বাবু ভাইয়ের কাছে আরো একটি। রাসেল ভাই, এই কাহিনীটি হচ্ছে আপনার পিয়াল এর বোনের কাহিনী, ওর বড় আপার কাহিনী। তখন অনেকদিন আগের কাহিনী, মানে আজ থেকে প্রায় 30-35 বছর আগের কাহিনী হবে। তো পিয়ালের বাবা মা তখন থাকতো হচ্ছে সিলেটে, মানে সামহাও চাকরির সুবাদে আর কি সিলেটে থাকা হতো। তো ওর বোন, ওনার বয়স ছিল তখন লাইক 15-16 বছর এরকম কিছু আর কি একটা। সো ওনারা ঢাকায় এসেছিলেন, ঢাকার থেকে ওনারা সিলেটে যাচ্ছেন এবং ট্রেনে করে আর কি। সো ইন এ পয়েন্ট ট্রেনটা এক জায়গায় আসতে, মানে ওর যে মানে ওর বোন যিনি ছিলেন সে হঠাৎ করে তার মায়ের সাথে কথা বলা শুরু করেন, এবং কথা বলাটা হচ্ছে উনি ঘুমাচ্ছিলেন আর কি, শুয়েছিল, থেকে উঠেই কথা বলা শুরু করেন। অ্যাকচুয়ালি পিয়ালের বোন যিনি ছিলেন আপু, তিনি হচ্ছে আপনার শুদ্ধ ভাষায় কথা বলতেন সম্পূর্ণ। অল অফ এ সাডেন সে সিলেটের আঞ্চলিক টনে মানে ডেকে ভাবে কথা বলা শুরু করে মাকে, যে আমাদের খাবার দাও, আমি খামু, কিটা লাগছে, মানে সামথিং, মানে আসলে আমি আনতে পারছি না, বাট একটা আঞ্চলিক টোনে তার সাথে কথা বলছে এবং টেনে সামথিং। এবং ওর মা একটু হতবাক হয়ে যায়, প্রথম মনে করে যে এই ট্রেনের এই কামরায়, ওইটা একটা ছোট যেটাকে বলা হয় আপনার কেবিন টাইপের ছিল আর কি। আচ্ছা, যে এরকম একটা ট্রেনের কামরার মধ্যে এরকম ভাবে মানে কথা বলছে, এটা কি এভাবে করে অন্য কেউ আছে কিনা। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে সে আবিষ্কার করে যে এটা ওনারই মেয়ে কথা বলতেছে, এবং উনি একটু ভালো মতন যখন আলো ফেলে দেখেন যে মেয়ে কেমন জানি বাঁকায় চড়ায় যাচ্ছে, মানে হাত পা এরকম বেঁকে যাচ্ছে তার। আচ্ছা, কথা বলছে এবং চোখটা কিন্তু তখনও খোলা না, চোখটা বন্ধ, এবং তার মেয়ে সম্পূর্ণ ঘামছে, রীতিমতো ঘামছে, এবং ইট ওয়াজ লাইক ভেরি কোল্ড, ঠান্ডার সময়। আচ্ছা, তো ওনারা খুব হয়ে যায়, উনি তাড়াতাড়ি দোয়া পড়া শুরু করেন। এখন ওর আব্বা আর আম্মা মিলে ওর বোনকে খুবই শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে মানে সে হাঁপ ছেড়ে দেয় মেয়েটা। তো ওর আপুকে ওখান থেকে নিয়ে ট্রেনটা যখন পৌঁছায় শহরে, সেখান থেকে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়।
এবং বাসায় নিয়ে যে সেখান থেকে ওর মানে বাসার মধ্যে নিয়ে তারা করে যে কি হয়েছে, দেখা যাচ্ছে যে বেশ জ্বর এসে গেছে এবং মানে তার ফিরতেছে না। এবং এই পর্যায়ে ওদের এক ছিল, আত্মীয় ছিল ওদেরই, তিনি বলছে যে আপনারা এখানে চলে আসেন, এবার আপনাদের ওই বাসায় না এসে আপনি মানে আমাদের এখানে আসেন, মানে উনি একটু হুজুর টাইপের একজন মানুষ, তো ওনার বাসায় ওনারা নিয়ে যান তাকে। এটা হচ্ছে একটু আপনার একটু গ্রামের মতো দিক, মানে পুরোপুরি শহরে না। তো সেখানে ওর বোনকে যখন নিয়ে যায় পরদিন, তার মেয়ের তখনও মানে ওর আপুর তখনও মানে উথাল পাতাল জ্বর, মানে জ্বর ছাড়ছে না। তো এরকম অবস্থায় নিয়ে উনি বেশ একটা ট্রিটমেন্ট দেন। ওই যে আত্মীয় ছিলেন মুরব্বী, উনি বলেন যে ওকে সম্ভবত কোনো জিনে ধরছে রাস্তার মধ্যে এবং ওর মানে অবস্থাটা খারাপ, এটা ছাড়াইতে হবে, না ছাড়াইলে জিনিসটা মানে আপনার ক্ষতি করবে। আচ্ছা, তো এই বলে বলে এখন তোমরা কিছু করো না, আমি এটা একটা অবজারভেশনে রাখি, আমি ওকে মানে দোয়া পড়বো আর কি, আমি দোয়া পড়ে ওকে ঝাড়ফুঁকের মধ্যে রাখবো, শুধু ওর মাকে বসে তুমি দেখাশোনা করো, মা ছাড়া ওর সাথে এসো নাকি। তো যাক ওর মা থাকে এবং ওই মুরব্বী যিনি ছিলেন উনি যে ওই ওর আশেপাশে থাকে দোয়া পড়ে। তো সারাদিন ওই পিয়ালের বোন যে ছিল সারাদিন আপনার ওই মানে ঘুমায় থাকে, কথাও বলে না, কিছু না, খেতে উঠতে চায় না। এবং ওরা তখন ভয় পায় যে মেয়ে তো ডিহাইড্রেট হয়ে হয়ে যাবে, এখন মানে খুবই, তো বলতেছে যে কিছু খাওয়ানোর উপায় নাই। তো উনি যিনি হুজুর ছিলেন আর কি ওদের আত্মীয়, যে তিনি তাকে উঠায় অনেক বুঝায় টুঝায়, মানে কথা বলতে বলতে দোয়া পড়তে পড়তে উঠায়। তো সে কোনো মতে একটু খাওয়া দাওয়া করে আবার ওরকম নেতায় পড়ে। এরকম চলছে। ঠিক যখন নাকি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান যখন পড়তেছে, তখন সে ছটফট করতে থাকে, বেশ ছটফট করতেছে। এবং যখন আজানটা শেষ হয়ে যায়, ঠাস করে চোখ মেলে বিচিত্র ভঙ্গিতে কথা বলা শুরু করে, হাসে, মানে জিনিসটা খুব হরিফিক টাইপের একটা ব্যাপার। বলছে এরকম 13-14 পিয়াল নিজে দেখেনি, তার শোনা কাহিনী। সে বলছে যে আমার আপু এরকম ভাবে কথা বলতো যে সবাই ভয় পেয়ে যেত সেখানে। এবং এটা আপনারা যদি হরর মুভিতে দেখেন, কোনো অংশে কম না সেটার থেকে, এভাবে করে কথা বলতো। সো সবাই ভয় পেয়ে গেছে, মানে কেউ কথা। তখন ওই যিনি মুরব্বী ছিলেন তিনি আসতে এনে কথা বলতো ওর সাথে, এবং কথা বলে অনেক কিছু বলে আর কি তাকে সরানোর জন্য, সরে না, এরকম একটা অবস্থা। তো এক পর্যায়ে উনি দোয়া পড়ে পড়ে বারবার ফুটতে, এক সময় সে আবার পড়ে গেছে ঘুমে। তো এরকম অবস্থায় তোর মা তো খুব কান্নাকাটি করতেছে যে মেয়ে এরকম কি হলো এসে। তো সবাই চলে যায় রুমের বাইরে। উনি বলে যে আমি রুম বন্ধ দিছি, এখানে কিছু হবে না এসে। তাই বলে উনি মাকে বলছে তুমি থাকবা শুধু। তো পিয়ালের আম্মু অন্য রুম থেকে বাইরে থেকে একসময় সে রুমে ঢুকছে। তো রুমে ঢুকে উনি দরজাটা বন্ধ করছে, বন্ধ করে দেখো ওনার মেয়ে ওনাকে দেখে টুস করে উঠে বসছে, একদম স্বাভাবিক ভাবে বলতেছে মা আমি খাবো, আচ্ছা আমার খিদা লাগছে, আমার খাবার দাও, আমার কি হয়েছে, আমাকে এরকম করে রাখছে। তুমি তো মেয়ের স্বাভাবিক আচরণ দেখে পুরাই ঘাবড়ে গেছে, মায়ে কি ভালো হয়ে গেল হঠাৎ করে এসে। তো মা তুমি ঠিক আছো? তুমি গায়ে হাত দিয়ে দেখে যে টেম্পারেচার মানে গরম থেকে ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা। তো বলতেছে যে তুমি ঠিক আছো? বলে আমি ঠিক হয়ে গেছি, আমাকে রুম থেকে বাইরে যেতে দাও। আচ্ছা আমি যাই, আমাকে ওই রুমে নিয়ে খাওয়া, আমি এখানে থাকবো না, কেমন খারাপ লাগবে। উনি এমন ভাবে ওনাকে কনভিন্স করে ভালো। তো ওনার বলে যে রুম থেকে বাইরে যাও। কি তুমি রাত্রে বাইরে যাবো, এখন রাত হয়েছে, এখান থেকে বেরোতে পারো। মা তুমি সারা রাত থাকো, সকালে তোমাকে আমরা নিয়ে বেরোবো, কোনো চিন্তা নেই, তুমি ভালো হয়েছো, আমার খুব খুশি লাগতেছে। বলে না আমাকে রুমে না, তুমি দরজা খুলো। দরজা করবে না। তো মেয়ে হঠাৎ করে মার দিকে বিচিত্র ভঙ্গিতে হাসে, মানে ঠোঁটটা বাঁকায় একটা হাসি দেয়। হাসি দিয়ে তাকে দরজা খুলবে না, বলে না। হঠাৎ করে দেখে মেয়ে হাত লম্বা করে দিছে, মানে যেটা আমরা অনেক সময় শুনছি ছোটকালে, জাস্ট লাইক দ্যাট, হাতটা লম্বা করে ওই চিটকেনটা ঠাস করে খুলে ফেলছে। এটা দেখে ওর মা যে থাকে, মা ঠাস করে পড়ে যায়, মানে তার কোনো হুঁশ নেই। এবং মানুষ এসে রুমের মধ্যে ওর মার পড়ে যাওয়ার শব্দ পায় আর কি, যে ধাম করে পড়ছে এটা শব্দ পায়। পরপর মানুষ আসছে রুমের ভেতরে, যে কয়েকজন আশেপাশে যারা ছিল পাশের রুমে এইদিকে এসে বলে কি হয়েছে গেছে হুঁশ ফিরে। তো ওই মেয়েটা নাই ঘরের ভেতরে, মানে ওই পিয়ালের যে বড় বোন সে নাই, মা আছে। তো ওই মুরব্বী যে সেও আসছে, আসার পর জিজ্ঞেস করতেছে মেয়ে কোথায়, মেয়েরে নিয়ে খুব ভয় পেয়ে গেছে, তারা কোথায় গেছে। উনি বলছে মেয়ে তো নিয়ে গেছে। এবং তখন উনি এসে বলে যে এটা কোনো মতো ওই মেয়ে না, ওই যে হাত দিয়ে যে দরজা খুলছে, একটা মানুষের স্বাভাবিক শরীর কখনো বেড়ে ওই দরজা খুলবে না, রাইট? এইটা ওই জিন মেয়েটাকে নিয়ে গেছে কোথাও, আর এটা জিন, জিন ছিল ওই জায়গায়, মেয়ের জায়গায়। এটাই হচ্ছে সবচেয়ে মানে এটা হচ্ছে এই গল্পের বিশেষত্ব, অন্য সবগুলোর সাথে। বলছে যে ওইটা মেয়ে ছিল না, ওইটা ওই জিনটাই কাজ করছে। মানুষ তার শারীরিক আকৃতির বিকৃতি দেখাতে পারবে না, হয়তো সে নিজের হাতকে বেন্ড করতে পারবে, এক পর্যায়ে বেন্ড করলে ভেঙেও যাবে তার। ওর যে নাকি রোগী সেই কষ্ট পাবে, যে পজেস করছে তার কিছু হবে না। হ্যাঁ, হবে কখন? যখন কোনো বিশেষ দোয়া পড়ে তাকে ঝাড়া হতে থাকবে, তখন তাকে আঘাত করলে ওই পজেস যে করছে সেও আঘাত পাবে। বাট নর্মালি হয় না, এই হাত লম্বা এটা করে নাই। তার মাকে বলছে তুমি স্পষ্ট হয়েছে, বলে আমি স্পষ্ট দেখছি। বলছে ওই জিন কোনোভাবে এখানে কোনো একটা ফাঁক ছিল, সে ঢুকে নিয়ে গেছে। তো তারপরে ওই ওর আপুকে
খুঁজতে থাকে ওরা, অনেকে বের হয় রাত্রেবেলায় নিয়ে খুঁজে খুঁজে পায় না, তো খুঁজতে খুঁজতে দূরে একটা টিলার মতো থাকে, ওই টিলার উপরে ওখানে বাঁশ ঝাড়ের মতো আছে। তো ওই বাঁশ ঝাড়ের মতো ওরা দেখে যে কেমন মানে সুর করে কেউ গানের মতো গাচ্ছে। তো ওইখানে যে ওই নিয়ে কয়েকজনের নিয়ে তার হাজির হয়, ওই মুরব্বী হাজার প্লেটে দেখে যে বাঁশের উপরে তাকে আটকায় রাখছে, 2টা বাঁশের সাথে মেয়েটাকে একদম মানে করে আটকায় রাখছে। তো ওনারা যে অনেক করে বাঁশটাকে নামানোর চেষ্টা করে একসময় ছট করে মেয়েটাকে ছেড়ে দেয় ওখান থেকে। আচ্ছা, ক্ষত বিক্ষত যেভাবে হোক ওরা ধরে, কয়েকজন মানুষ মিলে ধরে মেয়েটাকে নিয়ে আসে, এনে দেখে যে খুব শারীরিক অবস্থা খুব খারাপ। মানে তখন বলে যে এইভাবে তো হবে না, তখন ওই মেয়েকে ওরা মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করে আগে শহরে এনে সিলেটে, তারপর সেখান থেকে মাজারে নিয়ে দেয়। ওখানে নিয়ে ঝাড়ে এবং মাজারে নেওয়ার পরেই আলহামদুলিল্লাহ উনি মেয়েটা ওখান থেকে মানে পুরাই তার ভেতরে যত ইয়াস ওইটাই কিন্তু চলে যায়। আচ্ছা, ওখানে যে নিয়ে মানে মেয়েদের একটা সেকশন আছে ওখানে রাখে, ঝাড়টার পরে ওখান থেকে কিছু দোয়া বানায় এবং পরে ভর্তিতে আরেকজন আলিমকে দিয়ে কিছু তাবিজ টাবিজ এগুলো নিয়ে আসে এবং বলে যে সাবধানে রাখতে হবে। এবং তো ওর আপুর সাথে অনেকদিন এরকম একটা ছিল আর কি, মানে এই ধরনের একটা জিনিস ছিল এবং পরবর্তীতে ওর আপুর যে ছেলে মেয়ে সন্তান হওয়ার সময় অনেক সাবধানে রাখতে হতো আর কি। ওকে, যে মানে ভয় পেত, হঠাৎ অনেক কিছু হইতো এরকম আর কি। ওকে, হচ্ছে কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের আবার আপুর কাছে, এবং বাবু ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আপুর কাছে আপনার সেকেন্ড ঘটনাটা শোনার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই ঘটনাটা শেয়ার করবো, অ্যাকচুয়ালি এটা আমার সাথে নিজের সাথেই ঘটেছে। তো এটা অ্যাকচুয়ালি ঘটেছে প্রায় 2 বছর আগে। তো আমি আর আমার ছোট বোন দুজনের অভ্যাস হচ্ছে কি, মানে কেউ যখন একা থাকবে আমাদের দুজনের মধ্যে, তো একজন একজনকে ভয় দেখানো। আমি যদি ওয়াশরুমে যাই তাহলে সে যে লাইটটা অফ করে দিবে, অথবা সে ওয়াশরুমে গেলে আমি লাইটটা অফ করে দিবো, অথবা দুজনের মধ্যে একজন যদি একা থাকে তাহলে হচ্ছে পিছনে যায় যে কোনো একটা শব্দ করা, কানায় শব্দে। তো একদিন রাতে হয়েছে কি, আম্মু চুলায় ভাত বসেছে, আম্মু টিভি দেখতেছিল। তো আম্মু আমাকে বললো কি যে চুলায় ভাতটা বসানো আছে, তুমি যা দেখে আসো ভাতটা হয়েছে কিনা। তো আমি গেছি ও রান্না করে, যাওয়ার পরে ভাতটা যখন চেক করতেছিলাম তখন আমার মনে হলো কি আমার কানের সামনে কেউ যেন এসে একদম 2 কানের মধ্যে ফিস করতেছে, একদম হুবহু মানুষের মতো ফিস করতেছে। তো আমি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলাম, নিশা বলে, মানে আমার ছোট বোনের নাম নিশা, আমি নিশা বলে চিৎকার দিয়ে উঠলাম। চিৎকার দিয়ে ওঠার পরে আমি পিছনে করে দেখলাম কেউই নাই। আচ্ছা, কিন্তু আমি রাসেল ভাই, আমি বলবো আমি এক্সাক্ট আমার খেয়াল আছে যে একদম হুবহু মানুষের মতো আওয়াজ, মানে কানের সামনে ফিস করতেছে। তো আম্মু দৌড় দিয়ে আসার পর আমি আম্মুকে বললাম যে আমার কাছে মনে হলো যে নিশা আমাকে পিছন থেকে এসে এরকম ভয় দেখানোর চেষ্টা করছে। তো আম্মু বলে কি নিশা তো আমার সাথে ছিল, আমার সাথে বসে বসে টিভি দেখতেছে। তো এরপরে আম্মু দোয়াটা পড়লো, পড়ার পরে ফটো দিল, পরে আমার কোনো প্রবলেম হয়নি। আরেকটা ঘটনা যেটা বলবো সেটা আমার আম্মুর সাথে হয়েছিল আর কি। তো ঘটনাটা আমি স্কিপ করে গেছি কোনো ইয়েতে। এটা হচ্ছে তখন জ্যৈষ্ঠ মাস ছিল, আম্মু তার বাড়ির পাশে এক পুকুরে বসা ছিল, সন্ধ্যার দিকে পুকুরে বসা ছিল। তো ইউজুয়ালি পুকুরটার সম্পর্কে আমি একটু বলতে চাই। এই পুকুরটাতে কিছু ঘটনার জন্য মানুষ ওই পুকুরটাতে নামতো না গোসল করতে, জাস্ট কাপড় টাপড় ধোয়া আর এই তো, কিন্তু কেউ কখনো ওই পুকুরটাতে নামতো না কিছু ঘটনার পরে। আর ইভেন আগে এই পুকুরটাতে মাছ চাষ করা হতো, কিন্তু এইসব ঘটনার পরে মাছও চাষ করতো না কেউ। তো ফিরে যাচ্ছি আমি ঘটনায়। আম্মু বসা ছিল পুকুরটাতে, তো আম্মু হঠাৎ করে খেয়াল করলো পুকুর একদম ঠিক মাঝখানটাতে, মানে মানুষ ডুব দিলে যেরকম একটা ওয়েভের সৃষ্টি হয়, যেটাকে আমরা রিপেল ইফেক্ট বলি, ওই রকম হচ্ছে। আচ্ছা, হঠাৎ করে এরকম আম্মু দেখলো। তো দেখার পর আম্মু ভয় পেয়ে যায়। আম্মু দৌড় দিয়ে এসে নানিকে মানে জিনিসটা বললো, শেয়ার করলো। তো নানা বললে কি যে এই পুকুরটাতে নাকি বড় বড় 7টা গভীর কুয়া ছিল। আর আগে যারা এখানে গোসল করতে নামতো তাদের সবাই প্রায় এইসব জিনিস আর কি করেছে। যেমন কারো নিচে দিয়ে যখন গোসল করতে তখন পা ধরে টান দেওয়া হতো, বা অনেক সময় দেখা যেত কেউ খুব সুন্দর স্মেল পেত পুকুরটাতে। আচ্ছা, আবার অনেকেই যেখানে খেয়াল করছে যে অনেক বেটে বা বামুন টাইপের লোকটোক দেখা যেত। এরপর আর কি এইসব ঘটনা যখন লোকমুখে একজন থেকে একজনের প্রচার হতে থাকে তখন আর কি মানুষজন আর কি সাহস করতো না পুকুরটাতে নামার, একদম প্রায় অফ হয়ে গেছিল, মানে কেউ গোসল টোসল করতে গেত না, এবার মাছও চাষ করতো না। তো এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও স্টুডিওতে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। এবং আমরা একটা অডিও ক্লিপে চলে যাব এবং তারপর একটা ছোট্ট বিরতি আছে, সেই বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি প্রত্যয় বলছি রাজশাহী থেকে। আমি এখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতাতে পড়ছি। আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2000
10 কি 12 এর দিকে। তখন আমি এসএসসি এক্সামিনার। তো বিষয়টা এমন ছিল যে আমার বাসা থেকে আমার স্কুলে যেতে হলে আমাকে বাসে যেতে হতো। এটা নাটোরের একটা জায়গা। আমি তখন বনপাড়াতে থাকতাম। আমার স্কুলের জায়গাটার নামটা আমি বলছি না, সেটা খুব রেনাউন্ড একটা জায়গা। ইভেন স্কুলটাও খুব রেনাউন্ড, খুব বেশি পরিচিত, খুব বেশি ওয়েল নন একটা স্কুল। আমার স্কুলে যেতে আমার বাসা থেকে আমাকে বাসে করে যেতে হতো এবং 25 মিনিট থেকে 30 মিনিটস এর একটা জার্নি করতে হতো আমাকে এভরিডে। বাসে যেতে হতো। সেই সময় আমার সামনে যেহেতু এসএসসি এক্সাম, তো আমি সারাদিন স্কুল করে, কোচিং করে, তারপরে টিউশন গুলো নিয়ে একবার সন্ধ্যার দিকে বাসায় ফিরতাম। যথারীতি সেটা স্কুলে গিয়েছি সকাল সকাল। তো আমি একটু বলে নিই যে আমার ছোটকাল থেকে বেশ কিছু প্রবলেম আছে। যেহেতু আমি তুলার আসি, তবুও বিষয়গুলোকে আমি খুব বেশি গায়ে লাগাতাম না, খুব বেপরোয়া ছিলাম তখন। তারপরে আমি আবার ঘটনা চলে আসছি। তো ওই দিন আমি স্কুলে গিয়েছি। স্কুলে গিয়ে যথারীতি আমি ক্লাস করেছি, প্রাইভেট টিউশন এগুলো শেষ করতে করতে মোটামুটি 4টা 4:30 বা এরকম বেজে গিয়েছে। যেহেতু শীতকাল ছিল, শীতকালে তো মোটামুটি 5 বা 5:30 এর মধ্যে তো সন্ধ্যা বা রাত নেমে আসে। ওখানে একটা স্কুলের সামনে আমাদের একটা মোড় ছিল। তো মোড়ে আমরা শেষ করে ফ্রেন্ডদের সাথে কিছু আড্ডা দিয়ে তারপরে যে যার বাসাতে ব্যাক করতাম বা যে যার গাড়িতে উঠে যেতাম। তো মোটামুটি 5:30 নাগাদ আমার একটা বাস থাকতো এভরিডেতে। ওই দিন আমি বসে আছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি। তো আড্ডা দেওয়ার দোকানটা এমন যে গলির মতো একটা দোকান, একটা চায়ের স্টল। সেখান থেকে রোড সাইডটা দেখা যায়, রোডটা দেখা যায়, কিন্তু খুবই সামান্য দেখা যায়। তো সামনে দিয়ে কোন গাড়িগুলো পাস করছে একটু হয়তো সামান্য একটা অংশ বিশেষ দেখা যায়। আর জায়গাটা একদমই লোকাল একটা জায়গার হাতে কোনো কয়েকটা টি স্টল, এরকম খুব শুনশান একটা জায়গা যেখানে আমরা আড্ডা দিই। তো আড্ডা দিচ্ছি এমন সময় আমার পাশে ফ্রেন্ড আমাকে বলে যে তোর তো বাস চলে এসছে, মেবি মোড়ে দাঁড়ায় আসছে, তো দেরি করিস না, চলে যায়। তো আমিও তাড়াহুড়া করে, যেহেতু ওই সময়ের ওই লাস্ট ওই বাসটা যেহেতু প্রায় একটু গ্রামের সাইডে, তো তখন আর কি এলাকাটা তখন ডেভেলপ করে নাই, এখন যতটা ডেভেলপ। তো আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়াতে বাসে উঠে চলে এসেছি। এক লাফ দিয়ে বাসে উঠেছি, উঠে সামনের সিটে ফাঁকা পেয়েছি। ফাঁকা পেয়ে আমি বসে গেছি। বসে গিয়ে হেডফোন বের করে আমি গান শুনছি। সাডেনলি আমার মনে হচ্ছে যে বাসটা অন্যদিন যখন আমি বাসে উঠি এত দেরি করে না, এখন এত দেরি করছে কেন। তো আমি গান থেকে হেডফোনটা খুলে আমি জাস্ট চেক করবো, এই সময় উঠে দাঁড়িয়ে আমি দেখে অবাক যে বাসের মধ্যে কোনো খুব বেশি প্যাসেঞ্জার নেই, সামনের ড্রাইভার সিটে ড্রাইভার নেই। আমি অবাক হয়ে গেলাম যে কোনোদিন বেশ ভরা গাড়ি খুব বেশি ভরা না থাকলেও এতটা ফাঁকা থাকে না আর কি। তবে দেখলাম যে বাসের পিছনের সিটে 3 জন মানুষ বসে আছে। একটা মানুষ একটা ফাইল নিয়ে বসে আছে, একটা অর্ধবয়স্ক একটা লোক। তিনি মাথা নিচু করে বাসের মেঝের দিকে তাকিয়ে আছেন। পাশে একটা 13-14 বছর একটা শুকনা করে একটা বাচ্চা বসে আছে। ছেলেটার মাথার সাইডটা দিয়ে রক্ত চুয়ে পড়ছে, অদ্ভুত ভাবে পড়ছে। তো আমি ওগুলো দেখে খুব স্বাভাবিক ভাবে নিয়েছি যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। আমি কখনো এরকম হনজাইট ব্যাপারগুলো বুঝি। আমার সেটা মনে হচ্ছিল যে আমি তখন এটাও বুঝি নাই যে এই যে বাসটা এতটা ফাঁকা বাস, তারপরে কেন পিছনে বসে আছে, একদম পিছনের সিটটাতেই কেন বসে আছে। তো আমি জাস্ট বাচ্চাটাকে বলছি যে বাবু, তোমার ওখান দিয়ে রক্ত বের হচ্ছে, এখানে তো ডাক্তারের দোকান পাওয়া গেলেও যেতে পারে, তো তুমি আসবা নাকি আমার সাথে, বা আমি কোনো হ্যান্ডি প্লাস বা এরকম কিছু নিয়ে এসে ওর মাথাটা দিয়ে দিবো কিনা। তো আমি ওটা দেখে আবারও বসে গেলাম সিটে। দেখে কিছুক্ষণ ওয়েট করছি কি আমি আবার দাঁড়ায় পিছনের সিটটাতে যে অর্ধবয়স্ক লোকটা ছিল ওনাকে আমি জিজ্ঞেস করছি, আঙ্কেল বাসটা কি যাবে, আপনারা কোথায় থেকে আসছেন? দিয়ে আমি একটু বেশ উচ্চস্বরে বলেছি। দিয়ে দেখি যে বাচ্চাটাও কিন্তু আমার কথা শুনছিল, এরকম জানলাতে বাইরের দিকে তাকিয়ে আছে, এরকম একটা ব্যাপার। আর ওই মানুষটা যে মেঝের দিকে তাকিয়েছিল, অর্ধবয়স্ক লোকটা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত ভাবে হাসি দিচ্ছে, রহস্যময় একটা হাসি। আমি বলে বোঝাতে পারবো না আসলে সেই হাসিটা কেমন ছিল। আমি যে এখন গল্পটা বলছি, আমার এখনো মনে হলে সেই হাসিটার কথা মনে হলে আমার এখন পর্যন্ত ভয় লেগে যায়। তো আমি বেশ অড একটা ফিল করে আমি জাস্ট ভাবছি যে ঠিক আছে, আমি বাসে যাবো না, আমি হয়তো কাটা সিএনজিতে যাবো বা অন্য কিছুতে যাবো। তো আমি হয়তো বসে থাকার মানে হয় না। এদিকে আম্মু বাসে টেনশন করছে। সে সময় আমি তখন স্মার্টফোন বা মোবাইল ফোন কিছু পাইনি বা ব্যবহার করছি না এরকম। তো আমি নেমে গিয়েছি। আমি বাসের যে সিঁড়িটা আছে, সেই স্টেয়ার্সটা থেকে আমি নামতে একটা লোক আমাকে টান দিয়ে বলছে যে মামা, তুমি এই বাসে কি করছো? আমি বলছি, এই বাসে আমি কি করছি এই বাসে তো আমি এখন উঠবো, আমি এই বাসে তো বনপাড়াতে যাবো। তো বলছে যে এই বাসে তুমি বনপাড়াতে যাবা কেন? এটা তো দুপুরে অ্যাক্সিডেন্ট করে গেছে, 2-3 জন মানুষ পর্যন্ত মারা গেছে। আমি শুনে 2-3 জন মানুষ মারা গেছে আমি মাত্র বাসের মধ্যে 3টা মানুষকে দেখে আসছি। বাসটা সম্পূর্ণ অক্ষত। বাসটা কিছুক্ষণ আগেই তো আমার সামনে দিয়ে সেখানে থামলো। সঙ্গে সঙ্গে আমি বাসের মধ্যে আবার উঠে চেক করলাম, বাসের মধ্যে কোনো মানুষ নেই। পিছনের সিটে
যে মাথার উপর যে গ্লাসটা থাকে সেটা ভাঙা। আমি অবাক হয়ে গেলাম দেখে। কথা হচ্ছে যে প্রশ্ন আমার একটা মাথায় থেকে গেল, আমি এখনো ভাবি যে বাসের ঠিক সামনে আমি ওখানে বসেছিলাম, এর মধ্যে যদি 2-3 জন মানুষ থাকতো বা সেই বাচ্চাটা বা সেই 8 বয়স্ক লোক থাকতো, তাহলে আমার পিছনে দিয়ে তাদেরকে নামতে হতো। এত অল্প সময়ের মধ্যে কিভাবে সেই মানুষটা হাওয়া হয়ে যেতে পারে বা গায়েব হয়ে যেতে পারে? আমি তখন আমার মধ্যে কোনো কথা বের হচ্ছিল না। আমি কি দেখলাম, কি হলো, আমার মাথার মধ্যে কিছু আসছিল না। আমি জাস্ট চুপচাপ ওনার কথা মতো আমি কেমন কি হলো কিছুক্ষণ আগে আমার সাথে, আমি কিছু ভাবতে পারছিলাম না সেই মোমেন্টটাতে। আমি খুবই ডিস্ট্রাক্টেড, খুবই ইলুশনের মধ্যে ছিলাম আমি। তো যথারীতি আমি সিএনজি নিলাম, নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খুব বেশি কাউকে কিছু বলিনি। আমার জ্বর আসলো, 5-7 দিন পর্যন্ত আমার জ্বর থাকলো। এর মধ্যে যখন আমি ঠিক হয়েছি তখন আম্মুকে বিষয়টা শেয়ার করেছি। আম্মু শুনে আমাকে অনেক হুজুরের কাছ থেকে পানি পড়া নাকি এরকম কিছু একটা দিয়েছিল। তারপরে বেশ কিছুটা সময় নিয়ে আমি আবার স্কুল কন্টিনিউ করি। তবে আমি যখন স্কুলগুলো কন্টিনিউ করতাম, যখন আমি বাসে যেতাম, আমাদের বোরপাড়া থেকে আমার স্কুল পর্যন্ত যেতে হলে মাঝখানে একটা বিশাল 1 কিলোমিটারের মতো একটা শুধুমাত্র ধুধু করা মাঠ ছিল, যেখানে খুব বেশি আখের চাষ করা হতো। পাশে মিল ছিল ওরকম কিছু একটা। তো আমার কারণ জানি ওখানে খুবই কম মানুষ দেখা যেত। বাসে করে যেতাম, আমার কারণ জানি ফিল হতো অর্ধবয়স্ক মানুষটা উঠাটা আমি দেখতে পেতাম রাস্তার দুই পাশে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে, ফাইলটা বুকের মধ্যে নিয়ে অদ্ভুত ভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি অনেক দূর পর্যন্ত তাকে দেখতে পেতাম। তারপরে কিছু মাস যাওয়ার পর এগুলো সব স্বাভাবিক হতে শুরু করে। আমরাও বনপাড়া বানাটোর থেকে রাজশাহীতে শিফট করি। তো এরপরও বেশ 2-1টা ঘটনা আমার সাথে ঘটেছে, বাট এর মতো এত বড় পর্যায়ের কোনো ঘটনা না যেগুলো শেয়ার করলে আমার নিজেরও ভয় ফিল হবে বা আমি নিজেও ভয় করেছি এমন কিছু না। তবে এটা আমার লাইফের খুব এক্সট্রিম একটা ঘটনা, যেটা আমার সাথে সত্যিকার অর্থে ঘটে গিয়েছে, যেটা আমার অনেক ফ্রেন্ডই জানে, অনেক কাছের মানুষই জানে। তো এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইমন, এসেছি নিউজ কার্টুন থেকে। আসলে আমার ঘটনাটা হচ্ছে আমার একটা কলিগের, ওনার নাম হচ্ছে টাপর। জি উনি হিন্দু ধর্মের। জি। ওনার বাড়িটা হলো আপনার সিলেটের মৌলভীবাজার অঞ্চলে। উনি বেশ অনেকদিন যাবত দুবাইতে ছিলেন, প্রায় 7-8 বছর যাবত। তো গত 2 বছর আগে উনি ছুটিতে বাড়িতে আসে। তখন ওনার যে জ্যাঠা, মানে যে চাচা, ওনার একটা গাড়ি আছে। তো ওই রাত্রে বেলা গাড়ি চালিয়ে শেষ করে আসার পরে ওনার জ্যাঠা গাড়িটা ওনার কাছে দেয় যে তুই গিয়া এটা তেল ভরে নিয়ে আয়। তো উনি যেহেতু গাড়িটা চালাতে পারতেন ভালোভাবে, উনি ওইভাবেই নিয়ে বের হলেন। উনি তেল ভরে আসার পথে ওনাদের যে সদর হাসপাতাল, উনি যেটা বললেন, একটা হাসপাতালের সামনে থেকে আসার সময় উনি একটা ট্রিপ পায়, যে একটা লাশের ট্রিপ, একটা লাশটা নিয়ে যেতে হবে। তো উনি তখন ওনাদের সামনে দাঁড়িয়ে ওনাদের সাথে কথা বলে। তো ওইখানে যারা ছিল অন্যান্য গাড়ি, ওরা কেউ ওই লাশটা নিতে চায়নি, এবং যারাও একটু বলছে তারাও অনেক দাম বলছে, যে অনেক বেশি ভাড়া দিতে হবে। তো ওনার যেহেতু নিজস্ব গাড়ি এবং ওনার অতটা সমস্যা হতো না, উনি চিন্তা করছে যে আমার তেলের টাকা উঠলে হলো, তারপরে যা উঠবো এটা আমার, মানে যা পাবেন তাই লাভ। হ্যাঁ হ্যাঁ। তো এই চিন্তা করে উনি মানে মোটামুটি কম দামেই ওনাদের চাইতে উনি নিয়ে নিল। উনি নেওয়ার পরে লাস্টটা গাড়িতে উঠানোর পরে তারপরে ওরা সামনে প্যাসেঞ্জার যারা ছিল ওনাদের সামনে দিয়ে উনি চালানো শুরু করলো। তো বলতে গেলে তারপর মানে রিসাল ভাই উনি যেটা আমাকে বললেন যে উনি গাড়িতে অন্যান্য সময় যেভাবে গাড়িটা চালালে যেভাবে যেরকম ভাবে স্পিড থাকে, গাড়িটা চালালে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওদিন উনি ওইভাবে করতে পারেন না। মানে লাস্টে উঠানোর পর থেকে গাড়িটা একটু মানে অন্যরকম, স্পিডটা কম ছিল, উনি ওইভাবে চালাচ্ছিল। তো উনি ন্যাচারালি ভাবে ভাবলো যে হয়তো বা গাড়ির কোনো সমস্যা হয়েছে এই জন্য। উনি চালাতে চালাতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে উনি গাড়ির উপর থেকে প্রচুর পরিমাণ শব্দ পাচ্ছিল। মানে গাড়ির উপরে মনে হচ্ছে কেউ জোরে জোরে টাক দিচ্ছে, আচ্ছা। যেভাবে টাক দিলে শব্দ হয়। তো উনি একটু আতঙ্কিত হয়ে যায়, ব্যাপারটাকে কি হলো। তো উনি গাড়িটা সাইড করে থামালেন। থামানোর পরে গাড়ি থেকে নেমে সবকিছু চেক করতেছে যে কি সমস্যা হলো, আবার উপরে কোনো সমস্যা হলো কিনা, যার জন্য শব্দটা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় আসলে উনি কিছু খুঁজে পায় না, এমন কোনো সমস্যা ছিল না। তো উনি ভাবলো যে হয়তো বা এরকম কিছু, উনি কিছু একটা ভেবে তারপরে আবার গাড়ি চালানো শুরু করলো। এভাবে চালানোর আর কিছুক্ষণ পরে গাড়ির এবারে যে শব্দটা ছিল বাইরে, ওই শব্দটা কিন্তু ভিতরে ছিল, মানে ভেতর পুরো জায়গাটা জুড়ে শব্দটা এরকম ছিল। এবার একটু উনি আবার আরেকটু আতঙ্কিত হয়েছে, ব্যাপারটা কি হলো, এত সময় উপরে শব্দ হলো, এবার আবার ভেতর থেকে শব্দটা আসছে। উনি এবারও গাড়িটা থামায় এবং যথারীতি আবার চেক করে যে ভেতরে কোনো সমস্যা কিনা, কিন্তু এবারও কোনো সমস্যা ছিল না। এ পর্যায়ে উনি এতটাই আতঙ্কিত হয়ে যায়, ওনার একটা ভাইকে উনি ফোন দেয়, এবং যেটা বলা হয়নি, ওনার ভাইয়ের যে বাড়িটা ছিল ওনার যাত্রাপথের মাঝামাঝি জায়গাতে, এবং ফোন দেয় এবং বলে যে ভাই, আমি তো এরকম একটা রাস্তার ট্রিপ নিয়ে ফেলছি, এখন আমি তো একা আর প্যাসেঞ্জার, আমার এরকম এরকম সমস্যা হয়েছে, তুই আয় একটু, আমার ভালো লাগবে। তো ওনার ভাই ওই রাত্রেবেলা তো উনি বের হয়ে ওনার ওইখানে আসে এবং ওনার সাথেই আসে, এবং ভাই ওনাকে অভয় দেয়, সমস্যা নেই, আমি আছি, তুই চাল। তো উনি চালাচ্ছে হঠাৎ করে উনি গাড়িটা ডানে বাঁক নিচ্ছে, মানে দুটো রাস্তা দেখতে পায় উনি ডানে বাঁক নিচ্ছে। নেয়ার সাথে সাথে ওনার ভাই বলছে, কই যাস, কি করস?
এখন উনি সাথে সাথে গাড়িটা হার্ট ব্রেক করে এবং বলে কি হয়েছে, এখন বলে তুই কোথায় যাচ্ছিস, এদিকে তো তোর খাত, বলে কি বলেন, এটাকে তো রাস্তা দেখতেছি, এটা তো রাস্তা, টানি রাস্তা হচ্ছে। তো উনি, ওনার ভাই বলে যে ওইটা রাস্তা না, ওটা ছিল খাত, কিন্তু উনি দেখতে পাচ্ছিল যে ওইটা রাস্তা। তো এইভাবে গাড়ি করে ওনারা আবার, যেহেতু হিন্দু ধর্মে ছিল, ওনাদের ধর্মীয় যত মানে যে সবকিছু পড়া পাঠ করা যায় ওগুলো পাঠ করে আবার গাড়ি চালানো শুরু করে। এবং যাত্রার পথে, প্রায় যাত্রার শেষ পর্যায়ে ওইভাবে তো চলতেছিল, মাঝে মাঝে শব্দ ছিল, উনি ভয়ে ভয়ে চালাতে হঠাৎ করে ভাই ওই যাত্রার পথে একটা মাজারের কিছুটা সামনে ওনারা ওইখানে গিয়ে স্টার্ট অফ হয়ে যায়, গাড়ির স্টার্ট অটোমেটিক অফ হয়ে যায়। তো অফ হয়ে যাওয়ার পরে ওনারা বারবার চেষ্টা করতেছে, তো আর স্টার্ট নিচ্ছে না গাড়ি। এর মধ্যে ওনার যে ভাইটা থাকে, ওই ভাইটা একটু রাগ হয়ে যায়, আপনারা কি মানে তুই এটা নিছোস, লাশের ট্রিপ নিছোস, এবং উনি ওই যে লাশের সাথে যারা থাকে তাদের সাথে একটু জোরে চিল্লাচিল্লি করে বলে যে আপনারা কি লাশ নিয়ে আসছেন, কি নাকি সমস্যা, এখন এই সমস্যা হচ্ছে, আপনারা, আমরা গাড়ি যাবে না, গাড়ি স্টার্ট নিচ্ছে না, আপনারা যেভাবে পারেন এখন এইভাবে নেন। তো এরপরে যে যারা ওনাদের যাত্রী ছিল, লাশের সাথে যারা ছিল, ওনারা ওনাদের কাছাকাছি ছিল প্রায়, তো ওনারা তখন অন্য একটা ব্যবস্থা করে ওনাদের এলাকা থেকে একটা গাড়ি আনা, ওইটাই নেওয়ার ব্যবস্থা করে, এবং ওনারা যথারীতি ওইখানে গাড়িটা থাকে। কিন্তু ওনারা ওই লাস্টটা নামানোর পর স্টার্ট দিচ্ছে, কিন্তু গাড়ির স্টার্ট নিচ্ছেন। এরপর ওনার ভাই গাড়ির ভিতরে খোঁজাখুঁজি করে একটা তাবিজ পায়। তো এই তাবিজটা ফেলে দেওয়ার পরে আশ্চর্যজনক ভাবে রাসেল ভাই গাড়িটা তাবিজটা ফেলে দেওয়ার পরে যে স্টার্ট নেয়, একদম ফার্স্ট কি স্টার্ট হয়ে যায়, আচ্ছা, গাড়ির স্টার্ট হয়ে যায়। তো ওনারা ওইখান থেকে ওই রাত্রে ভয় পাওয়ার পরে ওইভাবেই চলে আসে, যে যা হইছে ওনারা চলে আসে। এবং ওই যে তাপস ভাই ওনার বাড়িতে আসার পরে রাত্রে উনি গাড়ি রেখে, ওনার চাচাকে আর কিছু জানায় না, উনি যথারীতি গাড়িটা রেখে উনি ঘুমায় পড়ে, এবং রাত্রেবেলা ওনার প্রচন্ড জ্বর আসে ওই ভয় থেকে। তো সকালবেলা ওনার চাচা ওই গাড়িটা নিয়ে বের হয়, যথারীতি যেরকম বের হয় সারা প্রতিদিন। উনি বের হওয়ার পরে গাড়িটা উনি চালাতে হঠাৎ করে কোনোভাবে একটা সমস্যা হয়, ব্রেক ফেল হয়ে ওর দিকে একটা গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে গাড়িটা, মানে যেটা ওনার কন্ট্রোল ছিল না, হঠাৎ করে গাড়িটা কন্ট্রোল বাইরে চলে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। এটার পরে ওনার চাচা একটু অন্যরকম আতঙ্কিত হয়েছে, ব্যাপারটা কি হইলো, আমার তো গাড়ি চালানোর লাইফ এরকম কোনো সময় কিছু হয় নাই, আজকে হঠাৎ এমন কেন হলো। তো উনি এরপরে চলে আসে তাপস ভাইয়ের কাছে, ওনাকে জিজ্ঞেস করে তুই গাড়িতে কি করছোস, কোথায় নিয়ে গেছিলি, গাড়িতে কি হয়েছে বল, আজকে আমি এতদিন যাবত গাড়ি চালাই, আমার গাড়িতে কোনো সমস্যা নাই, আজকে কেন এইটা হয়েছে বল কি করছিস। তো জেরার মুখে উনি বলে ফেলে যে এরকম এরকম আমি লাশ দিছিলাম গাড়িতে, তারপরে এরকম সমস্যা হয়েছে, তারপরে স্টিয়ারিং অফ হয়ে গেছিল লাস্টে, এটা বলে। তো বলার পরে ওনার চাচা ওনাকে অনেক বকাবকি করে যে এটা আমি যাত্রীটা নিয়ে তুই এখানে কেন লাশ নিছিস, জানিস এখন এই গাড়িতে একজন নিবেই, একজনের প্রাণ নিবেই, এই গাড়ি আর রাখা যাবে না। তো এটা বলে ওনার চাচা ওই থেকে ওই গাড়িটা কিছুদিন যাবত মানে উনি বেচার জন্য লোক খুঁজতে থাকে, এবং ওই গাড়িটা চালাচ্ছিল না। দেন কিছুদিন পরে ভাই একটা গাড়ি বিক্রি করে ফেলে, মানে খুব সহজলভ্যে, যখন মানে ওরকম ভাবে করে উনি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি গাড়িটাকে ছাড়ানো যায় এই হিসাব করে গাড়িটা তাড়াতাড়ি বিক্রি করে ফেলে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ভাইয়া যেটা ওনারা জানতে পারে যে ওনাদের থেকে যে গাড়িটা নেয়, যে ক্রয় করে, ওই গাড়িটার মালিক যে ক্রয় করে, ওনার ছেলে ওই গাড়িটা ড্রাইভ করতে ছিল কোনো সময়, এবং ওনার ছেলের সাথে দুইটা ফ্রেন্ড ছিল, এবং ওনারা তিনজনই ওই গাড়িটা কেনার কিছুদিনের মধ্যেই একটা অ্যাক্সিডেন্টে তিনজনই একসাথে মারা যায়। এবং যেটা আসলে সবচেয়ে আশ্চর্যজনক লেগেছিল, যেটা ওনার যেটা বলেছিল যে এই গাড়িতে এখন কারো না কারো লাইফ নিবেই, ঠিক আছে, এরকম একটা ওনার ধারণা ছিল, এবং ওনাদের এই ধারণাটা সত্যি হয়ে যায়। আর উনি এটাই আমার কাছে বলে যে ভাই আসলে যদি এটা আমাদের কাছে গাড়িটা থাকতো, হয়তো বা এই সমস্যাটা আমাদের সাথে হইতে পারতো, হয়তো বা কেউ না কেউ আমাদের জীবন চলে যেত, কিন্তু কারো না কারো তো প্রাণ দিতে হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব, এবং আপনার ঘটনা তারপরে শেয়ার করবেন। কোথা থেকে এসেছেন সেটাও একটু কাইন্ডলি বলে ফেলবেন। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি মোহাম্মদ শামীম কবির, আমি বনানী থেকে আসছি। ঘটনাটা হয় আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলা, কালীগঞ্জ থানা। ঘটনাটা হয় মূলত আমার ওইখানেই। ঘটনাটা হয় 2006 থেকে 2007 সালের দিকে। আমি তখন ক্লাস 4-এ পড়ি, তখন থেকে আসলে আমার সাথে জিনিসটা শুরু হয়। শুরুটা হয় ওই দিন মেবি বৃহস্পতিবার ছিল, আমাদের স্কুল তো হাফ ডে হয় বৃহস্পতিবারে। তো ওই দিন প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছিল আর কি স্কুল শেষে। তো আমি একা একা আসতেছিলাম ছাতা নিয়ে আর কি। তো স্কুল থেকে আমার বাড়ির মাঝামাঝি এলাকায়, মানে মাঝামাঝি রাস্তায় একটা বাগান আছে, ওই এলাকাটা সবাই একটু আর কি ভয় পায়, মানে একা একা যাইতে একটু ভয় ভয় লাগে, কারণ ওই জায়গাটা একটু অন্ধকার মতো আর কি। তো আমি আসতেছি, হঠাৎ বৃষ্টি হচ্ছে খুব জোরে, রাস্তার উপরে প্রায় 4 রঙের মতো পানি জমে আর কি চলে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। তো আমি হঠাৎ যখন ওই বাগানের মাঝামাঝি জায়গায় আসি, হঠাৎ দেখতে পাই ওই রাস্তাটা ছিল ইটের রাস্তা। ঠিক ইটের রাস্তার মাঝখানে একটা ইটের ছোট্ট একটা টুকরা পড়ে আছে, যেটা কিনা পুরাটাই শুকনা।
আচ্ছা। সব থেকে আজব বিষয় হচ্ছে যে আমি যখন ওই ইটের সামনেটা দাঁড়াই, আমার পায়ের উপর দিয়ে পানি চলে যাচ্ছে, কিন্তু ওই ইটের গায়ে সামান্য পরিমাণ পানি চাপ নাই, পুরোটাই শুকনা। তা আমি জিনিসটা দেখে অনেক আজব হয়ে যাই, দেখতে থাকি যে আসলে জিনিসটা কি। এটা তো ভিজে যাওয়ার কথা, যেহেতু ইট পানি লাগলে অর্থাৎ পানিটা চুষে নেয় এবং জিনিসটা একটু ভিজা ভিজা হয়ে যায়, কিন্তু এটা পুরোটাই শুকনা। তা আমি জিনিসটা অনেকক্ষণ যাবত এখানে দেখতে থাকি, কিন্তু ওর পাশ দিয়ে পানিটা চলে যায়, ওর গায়ে পানিটা আর কি টাচ হয় না। পরে আমি দেখতে দেখতে আমার মতো আমি পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু যতই হাঁটতেছি আমার পথই ফুরাইতেছে না বা শেষ হইতেছে না। ওইখান থেকে আমার বাসার দূরত্ব হাইস্ট 5 মিনিট, কিন্তু আমি অলমোস্ট আধা ঘন্টা হেঁটে গেছি, কিন্তু আমি ওই এরিয়াটাই পার করতে পারতেছি না। তো আমার বরঞ্চ কষ্ট হচ্ছে এবং মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাকে যেন টান দিয়ে ধরে রাখছে বা কেউ আমাকে ধরে রাখছে, এমনটা একটা আমি অনুভব করতেছি। কিন্তু আমি পিছন দিকেও ফিরতে পারতেছি না বা সামনের দিকেও আগাইতে পারতেছি না। তো এমন এক পর্যায়ে হঠাৎ পিছন থেকে কোন একজন কেউ হয়তো ওই পর দিয়ে আসতেছিল, হঠাৎ যখন আমার পাশে এসে আমাকে বলে, কি ব্যাপার, তুমি এখানে এমন কি করতেছো? দেন তখন আমি আগে থেকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসি, তখন আমি বাসায় চলে আসি। তো এই বিষয়টা আমি অবশ্য কারোর সাথে কোনো কিছু শেয়ার করি নাই, জাস্ট ওটা হয়ে গেছে। এর আরো 7 থেকে 8 দিন পরে আমি সেম টিফিনের পড়তে আসছি বাসায়, খাওয়া দাওয়া করে আমি আমার এক ফ্রেন্ড আবার স্কুলের দিকে রওনা দিচ্ছি। তো ওইটা সেম যে ঘটনাটা ঘটছিল ওর কিছু আগে আর কি একটা কবরস্থান আছে, মানে কিছু কবর আর কি, কবরের ওইখানে একটা জবা ফুল গাছ আছে। তো আমি হঠাৎ দেখতে পাই যে জবা ফুল গাছের নিচে একটা ছাগল দাঁড়ায়া মানে ওই জবা ফুল গাছ থেকে পাতা খাইতেছে আর কি। তো আমি জিনিসটা দাঁড়ায় দেখি এবং অবাক হয়ে যাই, এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওই ছাগলটা ছিল অনেক বড় আর কি, একটা রাম ছাগল। ওর কালারটা ছিল সাদা আর মানে ড্রাকাটা কালো, কিন্তু ওই ছাগলটা এত বড় ছিল যে আমি লাইফে আজ পর্যন্ত ওই রকম আর কি একটা গরু আমি দেখি নাই। আচ্ছা। তো আমার সাথে যে ফ্রেন্ড ছিল ও তো হাঁটতে হাঁটতে সামনের দিকে প্রায় আগায় গেছে, আমি ওখানে দাঁড়াই আর কি জিনিসটা দেখতেছি। ও কিছু দূর যাওয়ার পরে যখন ওকে মানে আমার পাশে পাচ্ছে না, ও দেখে যে আমি পিছিয়ে দাঁড়ায় আছি, তো আমার এখানে চলে আসছে। তো বলতেছে, কি ব্যাপার, তুই এখানে দাঁড়ায় আছিস কেন? তো আমি বলতেছি যে দেখ, এই যে জবা ফুল গাছের নিচে একটা ছাগল পাতা খাইতেছে। তো কই কই আমি তো কোনো কিছু দেখি না। ও কিছু দেখে না, কিন্তু আমি জিনিসটা দেখতেছি। যখন এসে আমার কথা বলছে, আমি কিছু মানে ওখান থেকে চোখটা ফাড়া যখন আবারও দেখি যে ওইখানে ছাগলটা নাই। দেন আমি আবার ওর সাথে স্কুলে চলে গেছি। দেন এভাবে আস্তে আস্তে যাইতে থাকলো। তার আরো প্রায় 20-25 দিন পরে আর কি আমাদের ইয়ার আরো এক সাইডে একটা জায়গা আছে। তো ওইখানটা সন্ধ্যার পরে কেউ মানুষ খুব বেশি যাতায়াত করে না, আর ওই এলাকাটাই তেমন কোনো ঘনবসতিও না, অনেক হালকা। আচ্ছা। তো আমি কোনো কারণে আর কি ওইদিকে গেছি। তো আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছি অলমোস্ট। তো ওই রাস্তা দিয়ে যদি আমি বাসার দিকে যাই আমি একটু তাড়াতাড়ি যাইতে পারবো, আর যদি ওই রাস্তা দিয়ে অন্য দিক দিয়ে যাই তাহলে আমার একটু ঘুর বেশি হবে, পথটা একটু বেশি হবে। তো আমি ওই পথ দিয়ে যাইতেছি। তো ওই রাস্তাটা ছিল মাটির রাস্তা আর কি। মাটির রাস্তার সাথে একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটা অনেক বড় এবং অনেক ঝাপটানো আর কি, মানে অনেক পাতা বেশি বা ডালপালা বেশি এমন টাইপের। তো আমি যখন ওই তেঁতুল গাছের নিচ পর্যন্ত আসি আর কি সাইকেল চালাই, তখন দেখতে পাই যে ছোট একটা বাচ্চা আর কি ওই তেঁতুল গাছের নিচে বসে কাঁদতেছে আর কি। বাচ্চাটার বয়স কত হবে, 3 থেকে 4 বছরের মাঝামাঝি। তো ওই বাচ্চাটা ছিল আর কি পুরাটা যে ছোট বাচ্চারা যেমন থাকে জামা কাপড় ছাড়াই, এবং উনি কাঁদতেছে, মা মা করে কাঁদতেছে, এবং কান্নাটা বেশি একটা সাউন্ডটা জোরেও না, স্লোলি আর কি। তো ছোট বাচ্চা দেখে তো সবারই একটু ইয়ে হয় যে এত বাচ্চা মানে ছোট একটা বাচ্চা কাঁদতেছে, সবার তো একটু ইয়ে ভিতরে ফিলিং কাজ করে। তো আমি দাঁড়ায় খুঁজতেছি যে এত ছোট একটা বাচ্চা কাঁদতেছে, এর মা আশপাশে আছে কিনা, কিন্তু আশপাশে তো কোনো বাড়িই নাই যে কাউকে খুঁজে পাবো। তো আমি আশপাশ দেখতেছি কেউই নাই, শুধু বাচ্চাটা কাঁদতেছে। তো আশপাশে কাউরে আমি পাইলাম না। 5 মিনিট মতো থাকার পরে আমি চিন্তা করলাম যে মাগরিবের নামাজে মনে হয় পড়বে বা হয়ে যাবে এমন টাইপের, অন্ধকার হয়ে আসছে, ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে। তো এই সময় এই বাচ্চা কাঁদতেছে, আর এই টাইপের বাচ্চা কেউ তো বাপ মা একা ছেড়ে দিবে না। তো এইটা ভেবে আমি ওখান থেকে চলে যাচ্ছি আর কি। আমি তারপর আগে শুনছি যে ওই এরিয়া বা ওই জায়গাটা অনেক খারাপ, সেহেতু আমি চলে আসি। মাথার ভিতরে আমার জিনিসটা কাজ করছে, আমি সাইকেলে উঠছি যে বাসার দিকে আমি চলে যাব। ঠিক যখন সাইকেলে উঠছি আর কি, যে সাইকেলে পেডালটা পাক দিব বা চালাবো, প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে দেখি যে ওই মানে কান্নার সাউন্ডটা টোটালি অফ হয়ে গেছে। তো আমি কাজ করলো যে আমি একটু দেখি সে বাচ্চাটা কাঁদতেছে না কেন। তো আমি পিছন দিকে তাকালাম দেখার জন্য, কিন্তু সেই বাচ্চা যেখানে বসা ছিল ওইখানে সেই বাচ্চাটা নাই। ওইখানে একটা জিনিস দেখতে পেলাম, যে একটা ঝুলন্ত জিনিস, যেমন কোন একটা জিনিস ঝুলায় রাখলে যেমন থাকে এমন টাইপের একটা ঝুলতেছে। অবশ্যই সেটা পা, কিন্তু সেই পাটা অনেক সরু আর কি, চিকন ঝুলতেছে। তো আমি ওই জিনিসটা দেখে আমি কাজ হলো যে আমি উপর পর্যন্ত দেখি। তো মাটি থেকে একটা ডাল ছিল উপর দিকে, মানে রাস্তার উপর দিয়ে, সেটা প্রায় 10-15 ফিট উপরে আর কি। তো আমি যখন ওই ঝুলন্ত পাটা দেখলাম, আমি আস্তে আস্তে উপর দিকে তাকাইলাম আর কি। তো তাকাইতে তাকাইতে দেখি, যখন ওই যে ডাল বরাবর দেখি যে সাপ যেমন পেঁয়াজ দিয়ে ডালের ভিতরে থাকে, ঠিক ওই বাচ্চাটার গলাটা
একটা পেঁয়াজ দিয়ে, ডালের মানে টোটালি পেঁয়াজ দিয়ে আমার দিকে তাকায় আছে এবং মুখটা একেবারে চিকন। আপনি নিজে চোখে দেখেছেন? এটা আমার নিজের চোখে দেখা, যেটা দেখার জন্য কিনা আমি আসলে নিজেই প্রস্তুত ছিলাম না, বা এমন জিনিস দেখতে হবে আমি হয়তো কখনো কল্পনাও করি নাই। তো আমি যখন ওর মুখের দিকে তাকাই, ও আমাকে আর কি একটা বিচ্ছিরি ভাবে একটা হাসি দেয়, যেটা দেখার পরে আর কিনা আমি আর আসলে ঠিক থাকতে পারি নাই। আমি সাইকেলটা কোনোভাবে আর কি চালাই, কিভাবে চালাই, বাসা পর্যন্ত আসি সেটা আমি নিজেও জানি না। বাট ওখান থেকে আমার বাসার দূরত্ব হয়তো সাইকেল যদি চালে 2-3 মিনিট বা 4 মিনিট লাগবে। কোন রকম আমি বাসা পর্যন্ত আসার পরে আমি বাসার উঠানে এসে অলমোস্ট পড়ে গেছি আর কি। তো অনেকক্ষণ পরে যখন আমার হুঁশ হয়, আমি স্বাভাবিক হই, সবাই দেখি যে আমার পাশে বসা হুজুর টুজুর আছে আর কি, তারা পরা পানি বা ওদের একটি ফুট দিয়ে আমাকে ঠিক করছে কোনোভাবে। পরে যখন তারা বিষয়টা জানতে চায়, আমি তাদেরকে জিনিসটা খুলে বলি যে আসলে আমার সাথে এমনটা হয়েছে। বাট পরে আমি যেটা জানতে পারি আমার কাকি বা চাচিদের কাছ থেকে, যে ওই এরিয়াটা খারাপ, আমার অনেক বকা দেয় যে ওই সাইড দিয়ে আসছো কেন। তো যেহেতু আমি আসা ফেলছি, এমন ঘটনা ঘটে গেছে, তো ওদের কাছে জিজ্ঞাসা করছি যে আসলে এমনটা কিসের জন্য হলো। তোমরা বললো অনেক আগে নাকি এখানে একটা ঝামেলা হয়, এটা প্রথম ঘটনা সেটা না, এর আগেও এখানে এই সেম ঘটনাটা হয়, সন্ধ্যার পরে ওই বাচ্চাটাকে কাঁদতে দেখা যায়। কিন্তু অনেক আগে নাকি ওই রোড দিয়ে একজন লোক আসতেছিল, যাকে কিনা ওই সেম পরিস্থিতির শিকার হয়েছিল উনি, এবং ওনাকে কোনোভাবে আর কি মেরে ফেলা হয়েছিল, কারণ ওনার গলায় আর কি যে হাত দিয়ে মেরে ফেলে যে একটা রাপ পাওয়া যায়, এটা পাওয়া গেছিল। হয়তো কোনো কারণে হয়তো আমি ওই জিনিসটা থেকে বেঁচে ফিরে আসছি। এখানেই শেষ নয়, আমার হয়তো এই জিনিসটা মাঝে মাঝে আমার সাথে বেশি হতো, কারণ ওই সময় আমার ফ্যামিলি, আমি একটা মাত্র ছেলে ছিলাম, আমার আর কোনো ভাইও ছিল না, বোনও ছিল না। তো তারপর আমাদের যেহেতু আমাদের বাসা সাতক্ষীরা ওদিকে জানেন যে সবাই চিংড়ির জন্য অনেক বিখ্যাত, তো সবাই কম বেশি আর কি মাছ চাষ করে, তো ততরূপ আমাদের একটা ক্ষেত ছিল। তো আমাদের আবার একটা ছোটখাটো দোকানও ছিল। আরেকটা ঘটনা বলছেন? এটা আরেকটা না, আরেকটা না, একটা তো শেষ করে ফেলেছে, এটা কি শেষ? হ্যাঁ, এটা শেষ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের শেষ অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু শেয়ার করবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি শেখ শামী হোসেন, কোথা থেকে এসছেন ভাই? সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা। বাবা, অনেক দূর থেকে এসছেন। ওকে, তো আমরা আপনার ঘটনায় যাই। আসলে রাসেল ভাই, আমার থানাটা হচ্ছে পুরো বর্ডার এলাকা, জি সাতক্ষীরা জেলা, এবং সুন্দরবনের গায়ে, এটা তো জি, জানেন, জি। এবং অনেক গাছপালা, অনেক বনাঞ্চল, জি এবং বর্ডারটা আপনার সাতক্ষীরার যে ইন্ডিয়ান নদীটা, জি এই নদী থেকে একটা শাখা নদী চলে আসছে আমাদের গ্রামের ভিতর দিয়ে, জি এবং আমাদের থানাটা পুরাটাই নদীর মাঝে, চতুর্দিক দিয়ে নদী। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই নদী ইন্ডিয়া থেকে এই গরু পারাপার বা চোরা কারবারি করার সময় কিন্তু বহুত লোকই বিডিআর বা বিএসএফ এর গুলিতে নিহত হয়, এবং এদের দ্বারা এদের যে লাশগুলো, এগুলো কিন্তু ভেসে আসে আমাদের এদিকে, এবং এগুলো যে এত বিভৎস থাকে, এগুলো আপনি না দেখলেই বুঝতে পারবেন না। যারা প্রথম দেখবে তারা কিন্তু প্রথম দেখাতেই মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। যেহেতু আমরা ছোট কাল থেকে এগুলো দেখে অভ্যস্ত, সেহেতু আমার অতটা ভয় লাগতো না বড় হওয়ার পরে। আমি আমার ঘটনায় আসি। ঘটনাটা আপনার 96 কি 97, আমি তখন 6 কি 7 পড়ি। পৌষ মাঘ মাসের কোন এক সময়, ঘুটঘুটা অন্ধকার এবং ঘন কুয়াশা, গভীর ঘুমের ভিতরে হঠাৎ দূর থেকে মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ আমার কানে চলে আসে। এবং বলে রাখি রাসেল ভাই, আমি নামাজের প্রতি একটু বেশি আকৃষ্ট ছিলাম ছোটকাল থেকেই, এবং চেষ্টা করতাম ফজর বলেন, তাহাজ্জুদ বলেন, চেষ্টা করতাম সব নামাজই নিয়মিত করতে। সেই হিসেবে হঠাৎ যখন মুয়াজ্জিন সাহেবের আজানটা আমার কানে আসলো, আমি মানে কোনো দিশা না পেয়ে লাফ দিয়ে উঠে পড়লাম। উঠেই কোনো দিকেই দেখি চতুর্দিকে আপনার ঘন কুয়াশা। আমি তাড়াহুড়া করে উঁচুর জন্য বের হয়ে যাই, গিয়ে টিউবওয়েল চাপ দিকতেই দেখি পানি নাই বলতে আপনি পানিটা স্তর সীমানার নিচে চলে যায়, এবং আরো বাইরে থেকে একটু পানি এনে দেন টিউবওয়েলে দিলে আবার একটু চাপাচাপি করলে পানি উঠতে থাকে। তখন হঠাৎ করে চিন্তা করলাম, যেহেতু আজান হয়ে গেছে, তাহলে এখন অজু করতে গেলে আমার সময় নাই, আমি নামাজ ধরতে পারবো। আমি তাড়াহুড়া করে আমার আব্বার যে শালটা ছিল, সে শালটা নিয়েই আমি বের হয়ে যাই নামাজের উদ্দেশ্যে। এবং বলে রাখি রাসেল ভাই, যাওয়ার সময় আমি আমাদের এলাকার যে মুরব্বী থাকে, যারা আশপাশে শুয়ে থাকে, তাদেরকে আমি ডাকতে ডাকতে যাই। ঘন কুয়াশার ভিতরে কখনো কেউ আগে চলে যায়, কেউ পরে আসে, বা কখনো কারো না কারোর সঙ্গে। ওই দিন ঘটনা যেটা হলো, যে আমি ফার্স্ট যাকে ডাক দিতাম, সে গত 2 দিন আগেই তিনি মারা যায়, এবং তার ওই বেডটা দেখেই আমার মানে লোমগুলো খাড়া হয়ে যায়, যে তার ফাঁকা খাট ওইভাবে পড়ে আছে, তিনি নাই, এবং তাকে আমি প্রত্যেকদিন আগেই ডাকতাম। দেন ওটা দেখে আমার মনের ভিতরে একটা মানে ভয়ঙ্কর ভীতি কাজ করে। দেন আমি তারপরেও আল্লাহর নাম করে আস্তে আস্তে আগাইতে থাকি। এবং আমাদের এরিয়াটা ছিল নদীর ধারেই, তো বাসাটা নদীর থেকে মসজিদটা প্রায় 1 কিলোমিটার দূরে। ওখানে কোনো লোকজনের তেমন কোনো বসতি নাই, এখনো অনেক বাসা হয়ে যাওয়া, কিন্তু তখন কিছুই ছিল না। এবং আপনার তখন তো মোবাইলের যুগ না, এবং ইলেকট্রিসিটি তো ছিলই না বললে চলে, খুবই খারাপ অবস্থা। তখন আমরা হয়তো দিনে 1-2 ঘন্টা হয়তো পাইতাম, রাতে তো থাকতোই না, শীতকাল বলে কথা, তখন তো আসার প্রশ্নই আসে না। আমি খুব
ভয়ঙ্কর একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি এবং রাতটাও যেন এমন একটা ঘুটঘুটে পরিবেশ, বুঝতেই পারতেছি না যে অন্য দিনের রাত আর আজকের রাতটা কেন এত তফাৎ। তারপরেও শাল মুড়ি দিয়ে ঘন কুয়াশার ভিতর দিয়ে যাচ্ছি এবং দুই সাইডে ঘন জঙ্গল, পাবলা এবং কেওড়া গাছ। কেওড়া গাছটা চিনবেন কিনা জানি না, হরিণের যে গাছটা খায় সেটার আমরা চিনি, কেওড়া গাছ বলি। চিনি, আমরা সুন্দরবন ওই দেখেছি। নদীর সাইড দিয়ে ওই গাছগুলো থেকে কুয়াশার পানিগুলো টপ টপ করে শব্দ করে টিনের যে বাড়িগুলো আছে ওইগুলোতে পড়তো এবং আশপাশ দিয়ে একটা হালকা বাতাস। কিছু দূর যাইতে আমাদের একটা স্লুইস গেট আছে যেটা আপনার ব্রিটিশ আমলের তৈরি, আচ্ছা, এবং ওইটা থেকে যে পানিটা বের হয় এটা শব্দটা খুবই বিকট, যেহেতু পুরাতন হয়ে গেছে এবং পানির ধাক্কাটাও অনেক বেশি, এবং দূর থেকে শুনলে মনে হবে যে কোনো একটা মানে জন্তুকে আপনি ছেগর দিয়ে বেঁধে রাখছেন এবং সে হুঙ্কা দিচ্ছে। ওই আচ্ছা। কুয়াশা, অন্ধকার কুয়াশার ভেতর দিয়ে আমি আস্তে আস্তে আগাইতে থাকি। কিছু দূর যাইতে পারি না, হুট করে এমন একটা শব্দ হয়ে আমার পিছ দিয়ে দুইজন অবয়ব, যেটা মানে মানুষও বলতে পারবো না, শব্দটা ছিল অনেকটা এরকম করেই আমার মানে পাশ কেটে চলে গেল। আচ্ছা, একটু সামনে দিয়ে যেতেই দেখি কুয়াশার ভিতরে তারা 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করতেই হুট করে দেখি পিছ থেকে আবার সেই দুইজন, এবং সাউন্ডটাও সেম এরকম। আমি স্টিল ওখানে দাঁড়ানো, আমার গা হাত পা কাঁপতে থাকে এবং শীতের ভিতরে এমনিতে একটা একটা মনের ভিতরে কাজ করে, হু হু হু, মানে ঠান্ডার ভিতরে এমনি কাঁপতে থাকে। এর ওপর পিছ দিয়ে দুইজন যখন ওই সাউন্ডটা করতে গিয়ে সামনে গিয়ে নাই, তখন আমি আর নাই, ওই আল্লাহকে ডাকছি এবং আমি চিন্তা করতেছি যে আমি সামনে যাব কি পিছে দৌড় দেবো, কি করবো, কোনো কিছুই ভেবে উঠতে। এই মুহূর্তের ভিতরে দেখলাম যে ওই যে দুইজনের অবয়ব, ওইটা আমার দুই পা দিয়ে ঘুরতে শুরু করে এবং যে কুয়াশা ঠিক আমার একটা রাউন্ড দিয়ে, মানে একটা রাউন্ড ঘুরে আপনার কোনো কুয়াশা নাই, বাইরে কিন্তু কুয়াশা। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখান থেকে একটু নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কোনোই কুয়াশা নাই, এবং আমি যতটুকু ফিল করতেছি যে ওই যে ওই দুইজন কুয়াশার মধ্যে একটা মানবিক চেহারা নিয়ে আমার সামনে আসতেছে, বড় হা করতেছে, আবার চলে যাচ্ছে। আচ্ছা, এই করতে করতে আমি কিছু দূর আগাই এবং আমার মনের ভিতরে কাজ করে যে আজান তো হয়ে গেছে, যেহেতু আজান হয়ে গেছে সেহেতু তো কোনো ভয় নাই, অল্প সময়ের ভিতরে সকাল হয়ে যাবে। আর আজান হইলে আমি শুনছি যে এইগুলো থাকে না। জি, আমি দোয়া পড়তে আছি, একটু সামনে যেতেই যে আমাদের যে স্লুইস গেটটা, আমি ভাবছি যে ওইটা পার হইলেই তো আমাদের মসজিদের কাছাকাছি চলে আসবে, তাহলে তার ভয় নেই। একটু যেতেই দেখি ভাই স্লুইস গেট না, পুরাই অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না, এবং ওই পুরা এরিয়াটাই ধীরে ঘুরতেছে। এবং আপনি বলে বিশ্বাস করবেন না, আমার মনে হচ্ছে যে আমি ওদেরই ওই ঘূর্ণন বৃত্তর ভিতরে মানে নিজেকে হারাই ফেল। একবার নিজেই খুলে পড়ে যায়, একবার চোখ বন্ধ হয়ে যায়, আবার মনে হয় বসে পড়ি, আবার মনে হয় উঠে দৌড়ায়, আমি নিজেই বুঝতে পারতেছি না কি করব। জি, একটু সামনে গিয়ে যখন দেখলাম যে ওরা দুইজন ওইখানেই দাঁড়ান, তখন রাসেল ভাই আমি ভয়ে কেঁদে ফেলছি, কিন্তু আমার কান্নার শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছি না, চিৎকার মারতেছি যে আমার নিজের খুবই অসহায় লাগতেছে, এত অসহায় যে আমি না আমার আম্মাকে ফিল করতে পারতেছি না আব্বাকে ফিল করতেছি, মনে হচ্ছে যে না আমি একা, খুবই একা, দুনিয়াতে আমার আর কেউ নেই। হঠাৎ পিছ থেকে ক্রিং করে একটা এই শব্দে আমি আরো আতঙ্কগ্রস্ত হয়ে আরো জোরে কেঁদে উঠি। কাছে এই শব্দটা এসে বলে, বাবু তুমি এখানে কি করো, চলো, দেরি হয়ে যায়। মুখের দিকে তাকাইতে দেখি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব সাইকেল নিয়ে আমার পাশে দাঁড়ানো। মুয়াজ্জিন সাহেব আমাকে অনেক ভালোবাসত এবং আমি যখনই ওনার আগে মসজিদে যেতাম তখন উনি এসে কি করতো, মসজিদের চাবিটা আমাকে দিয়ে দিত, দিয়ে বলতো যে বাবু মসজিদের আলোগুলো জ্বালাও বা মসজিদের জানলাগুলো খোলো, দরজাটা খোলো, এগুলো আমি করতাম। উনি আবার কি করতো, উনি ওই পিছে ওনাদের জন্য একটা ঘর করা ছিল, ওইখানে সাইকেলটা রেখে দেন ফ্রেশ হয়ে তারপরে আজান দিতে আসছি। এর আগে আমি আমার প্রাইমারি কাজগুলো সব কমপ্লিট করে রাখতাম, আমার খুব ভালোই লাগতো এগুলো করতে। আচ্ছা, এবং চেষ্টা করতাম সবার আগে সবসময় মসজিদে যাওয়ার জন্য। জি। ওনাকে দেখে আমার মনে হলো যে মানে আমার আপন কেউ আমার কাছে চলে আসছে। আমি লাভ দিয়ে ওনার সাইকেলের ওঠা স্টাইলটাই ছিল আমার, কেউ যদি ভয়ে লাভ দিয়ে খাটে ওঠে না সেভাবে এক লাফে ওনার সাইকেল উঠে পড়তো। আমার খেয়ালও নাই যে আমি ওনাকে জড়সড়ো হয়ে বসে পড়তো। এক টান দিয়ে উনি চলে যাচ্ছে, পুরা পথ উনি কোনো কথাই আমার সাথে বললেন। এবং আমি যখন ওই গেটটা পার হই তখন আমি পিছে ফিরে তাকায় দেখি যে ওই যে দুইটা চেহারার মতো দেখছিলাম, এত হিংস্র একটা সাউন্ড করে ওরা সুইচ গেট থেকে নিচে লাফ দিয়ে পড়লো, আচ্ছা, চলে গেল। আমি মুয়াজ্জিন সাহেবের সাথে মসজিদে চলে গেলাম। মসজিদের গেটে নেমে মুয়াজ্জিন সাহেব সাইকেলটা রেখে আমার বললো যে তুমি ভেতরে চলে যাও। গেটটা খুলে উনি বললেন যে ভেতরে চলে যাও, এবং উনি অন্যদিন যেমন গেটটা খোলা থাকে ওই দিন গেটটা না খোলা ছিল, উনি আবার লাগালো এবং উনি ওনার মতো চলে গেলেন, কোনো কথাই বললেন, আচ্ছা, কোনো কথা না বলেই চলে গেলেন। আমি মসজিদের ভিতরে ঘুরতে আরেকটা জিনিস বলি রাসেল ভাই, সেটা হচ্ছে যে মসজিদে উঠতে বা সাইডে আমাদের একটা খাটিয়া ঝুলানো, এই খাটিয়াতে তার 2 বছর আগে আমাদেরই এক বড় ভাই, উনি একটু মানসিক সমস্যায় ছিলেন, উনি ওইখানে গামছা গলায় দিয়ে ওই খাটিয়াতে ঝুলে মারা যায় মসজিদের ভিতরে। আচ্ছা, এটা কিন্তু রেকর্ড খুবই কমই হয়। উনি মসজিদের ভিতরে
গলায় আত্মহত্যা করে। ওই বারবার যখন ঘুরতেছি একা একা ওই খাটিয়ার দিকে নজর যাচ্ছে এবং আমি মানে আরো বেশি ভয় পেয়ে যাচ্ছি। এবং আমাদের মসজিদটা ছিল মাঝখানে একটা রুম এবং 3 দিকে বারান্দা। আচ্ছা। সচরাচর অনেক মসজিদে এমন হয়ে থাকে 3 দিকে বারান্দা, মাঝখানে একটা রুমের মতো করা। এই রুমের ভিতরে তালাটা খুলে দেন নামাজগুলো হয় এবং জুম্মার সময় বারান্দাগুলো ভর্তি হয়। আচ্ছা। ওই রুমের ভিতরেই একটা দেয়াল ঘড়ি এবং একটা ছোট্ট আলো, জিরো বাল্বের, যে সেই সময় যে বাল্বগুলো ছিল ওইগুলো জ্বলতো। তাছাড়া তো কারেন্টও নাই। আমি একা একা ঘুরতেছি এবং মুয়াজ্জিন সাহেবের কথা চিন্তা করতেছি যে কি ব্যাপার, উনি তো অন্য সময় খুব তাড়াতাড়ি চলে আসে এবং অন্যদিন তো উনি আমাকে তালা খুলে বলে উনি সবকিছু সঙ্গে সঙ্গে চলে আসেন। যায়। জি। আজকে কেন আসতেছে? এর ভিতরে হঠাৎ আমার মনে পড়লো কি আজান তো দিয়ে দিস, অন্য মুসল্লি বা কেউ নাই কেন? ইমাম সাহেব নাই, সভাপতি সাহেব নাই, কেউ নাই কেন? আমি এটা চিন্তা করতেছি এবং চেষ্টা করতেছি যে জানলাটা মুছে কয়টা বাজে এটা দেখার জন্য বারবারই চেষ্টা করতেছি, বাট কারেন্ট না থাকার কারণে আমি এটা দেখতে পাচ্ছি। এর ভিতরে হঠাৎ আমার মনে হলো যে মুয়াজ্জিন সাহেব যে সাইকেলটাতে করে আমাকে নিয়ে আসলো, অ্যাকচুয়ালি মুয়াজ্জিন সাহেবের সাইকেল তো এটা ছিলই, কারণ মুয়াজ্জিন সাহেবের সাইকেলটা ছিল কিন্তু খুবই ভাঙাচোরা ছিল এবং একা চালাইতে কষ্ট হইতো। সেখানে মুয়াজ্জিন সাহেব আমাকে নিয়ে চলে আসলো এবং পুরো পথ উনি কোনো কথাই বললেন না। আমি এইগুলো চিন্তা করতে, এর ভিতরে এরকম চিন্তা করতে করতে হঠাৎ দেখলাম দূরে পিলিয়ারে একটা আলো জ্বলতে কারেন্টের খুঁটিতে। তখন আমার মনে হলো মনে হয় ইলেকট্রিসিটি আসবে। আমি খুব চেষ্টা করে ঘন কুয়াশার ভিতরে জানলার যে গ্লাস কাঁচটা থাকে কাঁচটা মুছে আমি 2 হাতটা এভাবে দিয়ে আপনার দেখার চেষ্টা করলাম কয়টা বাজে। জিরো পাওয়ারের যে লাল আলোটা ছিল ওইটা দেয়াল ঘড়ির উপরে পড়ছে। খুব চেষ্টা করার পরে মনে হইল রাসেল ভাই যে 1:55 বাজে। অনেক রাত। অনেক রাত দেখার সাথে সাথে রাসেল ভাই আমি ওইখানে চুপ করে বসে পড়ি এবং আমার ঘুমটা ভাঙছে তখন যখন মুয়াজ্জিন সাহেব আমার গায়ে হাত দিয়ে এসে বললো যে বাবা ওঠো, আজানের সময় হয়ে গেছে এবং তুমি কি আজকে মানে কখন? আমি কি দরজাটা খুলে রেখে গেছিলাম মনে হয়। আমি ওনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকাম এবং বললাম যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? উনি মিসকে হাসি দিয়ে বললো তোমার ঘুম মনে হয় এখনো পুরা হয়। আমি কোথায় থাকবো? আমি তো বাড়ি থেকেই আসতেছি। তাহলে রাসেল ভাই আমাকে কে রেখে গেল মসজিদে? সেটাই। এইটা চিন্তা করে আমি নাই। আমি ওনাকে পরে বললাম যে এই ঘটনা ঘটছে। উনি বললো যে তুমি বেঁচে গেছো, কারণ কি আমাদের যে নদীটা ছিল এটা অনেক আগের, ওইখান দিয়ে অনেক নৌকা চলাচল করতো এবং অনেকগুলো নৌকা এখানে ডুবে গেছে। বললো যে এরকম তো ঘটনা ঘটতেই থাকে প্রায় লোকের সাথে। হ্যাঁ, তারপর আমি চিন্তা করে দেখলাম তাহলে আমি কয়টায় উঠে আসছি এবং এটা ছিল রাসেল ভাই আমার লাইফের প্রথম এই জাতীয় কারোর সাথে আমার ঘটনা এবং তারপরে আমার লাইফে কিন্তু কন্টিনিউ ঘটতে আছে এবং এখনো পর্যন্ত আমি একটা পাপ বহন করে নিয়ে বেড়াইতেছি। সেটা আমরা অন্য একদিন শুনবো ইনশাল্লাহ। আজকের মতো আমাদের শেষ করতে হবে, আমাদের সময় একেবারেই নেই হাতে। সম্পূর্ণ ভূত FM এই চ্যানেলে আপলোড করা হয়, কোনো ঘটনা বাদ দেওয়া হয় না। প্রিয় লিসেনার, আশা করি আজকের কালো জাদু চর্চার ভূত ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এরকমই আরো নতুন নতুন ঘটনা পেতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।